আসসালামু আলাইকুম, স্বাগতম এশিয়া পোস্টের বিশেষ আয়োজন বিয়ন্ড বিজনেসে। আজকের অতিথি এমন একজন ব্যক্তি যিনি বিগত 25 বছরও বেশি সময় ধরে বাংলাদেশের এবং আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় কাজ করেছেন। ফরচুন 500 কোম্পানি থেকে শুরু করে বহুজাতিক প্রতিষ্ঠান, বড় দেশীয় শিল্পগোষ্ঠী, স্টার্টআপ, টেলিকম, গার্মেন্টস, সাপ্লাই চেইন, লজিস্টিক্স সহ অসংখ্য খাতে তার অভিজ্ঞতার বিস্তার। তিনি 10,000-এর বেশি মানুষের প্রতিষ্ঠান পরিচালনা করেছেন, শত শত মিলিয়ন ডলারের ব্যবসার নেতৃত্ব দিয়েছেন, আন্তর্জাতিক প্রকল্প পরিচালনা করেছেন এবং বর্তমানে অ্যালায়েন্স ভেঞ্চার্সের সিইও ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ ইউনিভার্সিটি অফ ঢাকার অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। আজ আমরা জানার চেষ্টা করব একজন সাধারণ তরুণ কিভাবে ইন্টারন্যাশনাল বিজনেস লিডার হয়ে ওঠেন। স্বাগতম বিয়ন্ড বিজনেসে। স্বাগত বিয়ন্ড বিজনেসে কাজী আবু মোহাম্মদ মহিউদ্দিন, কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি এই যে আজকে সিইও, আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন, বাংলাদেশের বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। ছোটবেলায় যখন চিটাগংয়ে ছিলেন সেই সময়টার আপনার জার্নিটা কেমন ছিল? লাইক আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্যামিলি অ্যান্ড আপনার স্কুল, বেড়ে ওঠা, সেই গল্পটা দিয়ে যদি আমরা শুরু করি। আমি আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামের চন্দনাইশে, সাতবাড়িয়া গ্রাম। আমার ওখানেই বেড়ে ওঠা। বাট জীবনের একদম আর্লি পার্টে যখন আমার আসলে তেমন একটা বোঝার মতো বয়স হয়নি, তখন এই সময় আমি চট্টগ্রাম সিটিতেও ছিলাম। আমার ফাদার বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন, তো সেই সুবাদে বাংলাদেশ ব্যাংক কলোনিতে আমার খুব অল্প সময় কেটেছিল, ভেরি আর্লি পার্ট অফ দ্য লাইফ। তখন আমি স্কুলে যাই মাত্র। আমার মনে আছে আমার বড় বোন স্কুলে যায়, তার সাথে আমি স্কুলে যাই, এতটুকু। বাট পরবর্তীতে আমার বাবাকে যখন সিলেটে ট্রান্সফার করে দেওয়া হয়, আমরা গ্রামে চলে আসি। সেই থেকে একেবারে আমি আমার এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত আমি আমার চন্দনাইশের গ্রামেই ছিলাম। আমার গ্রামেই বেড়ে ওঠা, হাটে মাঠে ঘোরাফেরা করে আমি আমার বন্ধুদের সাথে, আমার কাজিনদের সাথে। আমাদের অনেক বড় পরিবার, আমার বাবারা হচ্ছে 6 ভাই 4 বোন। সো অনেকগুলা কাজিনদের মধ্যে আমরা ছিলাম। সো এটা অনেক মানে মজার একটা সময় ছিল, এখনও মিস করি আর কি। আমার গ্রামে বেড়ে ওঠা এটাই হচ্ছে আমার কাছে এখনও একটা সুখের স্মৃতি। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আসলে খুব বেশি বিখ্যাত না, আমার পরিবারেরই একজন বা আমার প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজন বা বড় ভাই, বন্ধু, তারা অনেক সময় আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আপনার লাইফে কেমন কেউ আছে যিনি আপনার ছোট থেকে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন? আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেক লাকি। আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার পরিবারে বিশেষ করে আমার মায়ের দিকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। আমার একেবারে আমার ফার্স্ট কাজিনরা, আমার আপন মামারা, আমার আপন খালারা সবাই এরকমই। সো ছোটোবেলা থেকেই আমি এগুলো শুনে বড় হয়েছি। একটা ফ্যামিলিতে ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, প্রফেসর থাকে, কেউ লন্ডনে পিএইচডি করতে যায়, কেউ ইউএসএতে পিএইচডি করতে যায়। সো কোনো একজন স্পেসিফিক ফিগারের কথা আমি বলবো না। আসলে আমার আপব্রিঙ্গিংটা এমন একটা পরিবারে আমি এগুলো দেখে দেখে বড় হয়েছি। তো বিহাইন্ড দ্য মাইন্ড আমাদের মধ্যে কিছু স্বপ্নের যে রোপণ তখনও হয়ে গেছে, এটা আমি বলতে পারি আর কি। কখনোই নিজেকে আমি কিছুই হতে পারবো না এমনটা ভাবার কারণ ছিল না। সবসময়ই দেখেছি যে পরিবারে কেউ না কেউ দেশের বাইরে যাচ্ছে পড়াশোনা করার জন্য। কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে। আমার নিজের ছোট ভাইও কিন্তু পড়াশোনা শেষ করে বুয়েট থেকে এখন ইউএসএতে আছে, সে হায়ার স্টাডিজের জন্য। সেটা তো একটা প্রেসারও ক্রিয়েট করে আপনার যে আমারও কিছু একটা ভালো কিছু একটা করতে হবে। এক্স্যাক্টলি, মানে স্বপ্নের বপনটাও ভাবে হয়েছে এবং বেড়ে ওঠাটা, অর্থাৎ বেঞ্চমার্কটা ছিল অলওয়েজ হাই আর কি। তো যার কারণে ওটা আমাদের ভিতরে একটা ড্রাইভ কাজ করেছে বলে আমি মনে করি। এটা আপনি প্রথম চাকরিতে জয়েন করলেন কত সালে? প্রথম চাকরিটা আমরা জানি যে অলওয়েজ হচ্ছে একটা মেমোরি ক্রিয়েট করে, ডিফারেন্ট সর্ট অফ। অ্যান্ড প্রথম চাকরি, প্রথম অফিস, প্রথম স্যালারি, অ্যান্ড আমাদের সাথে যদি এটাও শেয়ার করেন যে প্রথম যখন আপনি স্যালারি পেলেন, ফার্স্ট স্যালারি দিয়ে আপনি কী করেছিলেন? আমার ভেরি ফার্স্ট চাকরিটা হচ্ছে আমি 2000-এর জুলাই মাসে আমার মাস্টার্স পাস আউট হয়। 15 জুলাই আমার রেজাল্ট পাই আমি, কিন্তু আমি চাকরিতে জয়েন করি 1 জুলাই। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি 2000-এ জবে জয়েন করি এবং 2000-এ আমার ফাদার রিটায়ার করে। সো
অফিসিয়ালি আসলে আমি ছিলাম অনলি আর্নিং মেম্বার ইন মাই ফ্যামিলি, যদিও আমার ইনকামের উপর আমার ফ্যামিলিকে huge চলতে হতো না। responsibility. হ্যাঁ, না ঠিক রেসপন্সিবিলিটি বলবো না, আসলে আমার ফাদার যেহেতু একটা মানে সম্মানজনক চেয়ারে চাকরি করতেন, সো আফটার রিটায়ারমেন্ট এবং বাই দিস টাইম আমার ফাদার রিটায়ার করতে করতে আমাদের নিজেদের বাড়ি আছে, নিজেদের সিটিতে সব কিছু এস্টাবলিশমেন্ট আছে, সো আমাদের খুব বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল না, বাট অফিসিয়ালি আর্নিং মেম্বার ছিলাম আমি। হ্যাঁ, সো আমার ফাদার রিটায়ার করছে, আমি ঢুকছি। সো এটা একটা বিষয় আসলে উল্লেখ করার মতো, মানে আমি আমার মা বাবার ছেলেদের মধ্যে বড় সন্তান, কিন্তু আমরা 3 ভাই 1 বোনের মধ্যে বোনটা সবার বড় আর কি। হ্যাঁ, সো এটা আমার ভিতরে একটা ডিফারেন্ট ফিলিংস দিত। তো আমি প্রথম চাকরিতে ঢুকি আসলে 1 জুলাই, আমার ইউনিভার্সিটির রেজাল্ট হয় 15 জুলাই, অর্থাৎ 15 দিন আগে। সো এটা ছিল চট্টগ্রামের একটা কোম্পানি, সিমেন্ট নিয়ে কাজ করে। একসময় তারা একটা গ্লোবাল কোম্পানির লোকাল পার্টও ছিল, অ্যাসবেস্টস নামে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতো। তো ওখানে আমি প্রথম আমার চাকরির বেতন ছিল 4,000 টাকার চেয়ে কিছুটা বেশি। হ্যাঁ, সো কত সালের কথা বলছেন? এটা হলো জুলাই 2000। আচ্ছা, রাইট। সো আমার মনে আছে আমি আমার 4,000 টাকার কিছু বেশি, মানে কিছু ভাঙতি টাকা ছিল, এটা না বলি। তো আমি 2,500 টাকা আমার মাকে দিলাম, আর বাকি টাকাটা রাখলাম আমার গাড়ি ভাড়ার জন্য, মানে আমাকে তো অফিসে যাতায়াত করতে হবে রেগুলার, এটাই মনে আছে। এবং এটা আমি অনেক দিন কন্টিনিউ করেছিলাম। ওই প্রতিষ্ঠানটাতে আসলে আমার অনেক লম্বা কাজ করা হয়নি, মোস্ট প্রবলি আমি 9 মাসের মতো কাজ করেছিলাম ওখানে। এরপরে আমি আবার চিটং ইপিজেডে আরেকটা কোরিয়ান কোম্পানিতে জয়েন করি। সো কিঞ্চিত তখন ইনক্রিমেন্ট হয়েছিল আমার। সো 2001-এর মে মাসে, এটা আমার মনে আছে। সো এটাই হচ্ছে আমার আসলে প্রথম জবের গল্প আর কি। হ্যাঁ, আপনার ওই শুরুতে কি তখন মনে হয়েছিল যে কখনো এমন একটা সময় আসবে যে আপনি থাউজেন্ডস অফ পিপলের কোম্পানি ম্যানেজ করবেন অ্যান্ড একদম বড় যে চেয়ারটা, চিফ এক্সিকিউটিভ অফিসারের চেয়ারে আপনি বসবেন, এটা কি তখন আপনার মাথায় এসেছিল, বা এই ধরনের পরিকল্পনা কি আপনার ছিল শুরুতে? অনেস্টলি আমি আমি একজন বিজনেসের স্টুডেন্ট। আর শৈশবে আমি স্মরণ করতে পারি, আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 এই পর্যায়ের ক্লাসগুলোতে আমি খুব ভালো রেজাল্ট করতাম, এবং এসএসসিতেও আমার ভালো রেজাল্ট ছিল, এবং আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে কোনো না কোনোভাবে আমি আসলে আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইনি। ভেরি ন্যাচারালি এই কারণে আসলে আমার একটা মানে মন ভাঙার মতো ব্যাপার ঘটছিল আর কি। এবং শুধু আমি না, আমার গ্রেটার ফ্যামিলিতে এটা বড় ইম্প্যাক্ট ফেলছিল, কারণ আমার মা বাবা যেহেতু আমাদের ফ্যামিলিতে সবগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এই টাইপের, তো তাদেরও একটু তারা আহত হয়েছে আর কি। এই জন্য আমি আবার বড় ছেলে, তাদের হয়তো আমাকে নিয়ে স্বপ্ন ছিল। ফাইনালি আমি আসলে বিজনেসে চলে যাই, আমি বিজনেস লাইনের এডুকেশনে চলে যাই। তো তারপর থেকে আসলে আমার পড়াশোনাটা একটু মানে আমি বলবো যে এটা অ্যাপ্রোচ ওয়াইজ হাম্বল বলবো আর কি, সব কিছু একেবারে এক্সট্রাঅর্ডিনারি কিছুই ছিল না। সো যার কারণে আমি যখন শুরুটা করি, আমার ব্যাক অফ মাইন্ড একটা স্বপ্ন, ওই যে বললাম ছোটোবেলা থেকে কোনো একটা কিছু রোপণ করে দেওয়া হয়েছে আমার আমাদের উপর একটা ভেরি হাই বার অফ টার্গেট দিয়ে দেওয়া হয়েছিল, এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। সো এটা কেউ দিয়ে দেয় নাই, আসলে পরিবেশ আমাদেরকে সেট করে। সো ওইটা কাজ করতে আমাকে বড় হতে হবে। কিন্তু সত্যি বলবো যে একেবারে প্ল্যান করে অথবা একদম আমি চিফ এক্সিকিউটিভ হব ওই স্বপ্ন নিয়ে যে কাজ শুরু করা ডে 1 থেকে, এটা না। তবে আমি যাই কিছু করতাম, আমার সবসময় ছোটোবেলা থেকে একটা জিনিস, আমি যা কিছু করে একটু এনজয় করতে চেষ্টা করি, এবং সেটা হাই ডেডিকেশন দিয়ে করতে চেষ্টা করছি। দিস ইজ হোয়াট, আমি যখনই কাজ করছি আমি সেটাকে এনজয় করছি এবং আমি সিনসিয়ারলি করছি। আমরা তো সাধারণত সাফল্যের গল্প শুনি, অ্যান্ড আমরা আপনার সাফল্য জানি। আপনার কি এমন কোনো ব্যর্থতা আছে যেটা আপনার এখনো আপনি ভাবেন এই ব্যাপারটা নিয়ে, যে সেই সময়টা এমন না হলেও পারতো, বা খুবই ক্রাইসিস মোমেন্ট আপনার লাইফে, যদি আমাদের সাথে শেয়ার করেন? এটা ওই যে আমি বললাম, আমি এসএসসির পরে এসএসসিতে গিয়ে আমার আসলে একটা বিশাল মনোভঙ্গের মতো কারণ হয়েছে। সো আমি হয়তো মা বাবার শত প্রত্যাশা ছিল যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বাট দ্যাট ডিডন্ট হ্যাপেন। হ্যাঁ, সো তো ওই সময় আসলে আমি এটাও দেখেছি, আমার জন্য যেমন এটা একটা বড় মানে জায়গা ছিল, মন ভাঙার কারণ ছিল, একইভাবে আমি দেখেছি যে আমার আশেপাশে যারা ছিল, আমার ভাই বোন, আমার মা বাবা, সবাই একটু হতাশ ছিল আর কি। সো এই ধরনের এই এপিসোডটা না হলেই ভালো হতো আমার জীবনে। আমি হয়তো আসলে হয়তো ইয়াং এজে নিজেকে প্রপারলি ম্যানেজ করতে জানি না, এটা
আরেকটা বিষয় হচ্ছে আমি গ্রাম থেকে এসে শহরে আসলে পড়াশোনা করা শুরু করেছি সবে, সো একা থাকা শুরু করেছি সিটিতে, হয়তো আমি নিজেকে আরও বেটার ম্যানেজ করতে পারতাম। আপনার তো আসলে অনেক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে, তো এমন কোনো লিডারশিপ কি আছে যে লিডারের আন্ডারে কাজ করতে গিয়ে আপনি অনেক বেশি শিখেছেন, বা আপনার এখনো পর্যন্ত ওই লোকটার কথা মনে পড়ে, বা তার কাছ থেকে আপনি বলতে গেলে যে আপনার টার্নিং পয়েন্ট, যে আমি এই সময়টাতে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট এসেছিল ওই মানুষটার থ্রোতে, এমন কি কেউ আছেন? ওয়েল, মানে এমন অনেকে আছে, আমি আসলে কেউ একজনকে স্পেসিফিক বলে করতে চাই না, কারণ হলে যে অনেকেই আমাকে আসলে মেন্টরিং করেছে, অনেকেই আমাকে শিখিয়েছে, আমি কাকে বাদ দিয়ে কার নামটা বলবো। তবে আমি প্রিসাইসলি যদি বলতে চাই, আমার জীবনের কেরিয়ার স্কুল মনে করি আমি একটা আমেরিকান ফরচুন 500 কর্পোরেশনে কাজ করার সুযোগ হয়েছে। ওখানে আমি একেবারে এন্ট্রি লেভেল থেকে আমি এইচওডি পর্যন্ত কাজ করেছি। সো ওই সময় আমি আসলে শুধুমাত্র আমার যিনি কান্ট্রি ডিরেক্টর ছিলেন উনি না, আমার প্রত্যেকটা ফাংশনাল লিডার যারা ছিল আমি তাদের কাছ থেকেও শিখেছি। কারণ হচ্ছে এটা একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন হওয়ার কারণে এখানে বিভিন্ন ন্যাশনালরা কাজ করতো, বিভিন্ন দেশের এক্সপ্যাট্রিয়েটরা এসে কাজ করতো। সো এদের সাথে কাজ করতে গিয়ে আমি আসলে অনেক কিছু শিখেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে এই গ্লোবাল কোম্পানিগুলো ইটসেলফ লাইক এ স্কুল, তারা পিপল ডেভেলপমেন্টে ইনভেস্ট করে, তো ওখানে অনেক কিছু শেখার আছে। আর হলো যে প্রত্যেকটা ফাংশনাল লিডরা ওখানে কিন্তু আসলে ক্রস ফাংশনাল বিভিন্ন মিটিংয়ের মধ্যে থাকার সুযোগ পায়, বিভিন্ন স্ট্র্যাটেজি সেটিং, তারপরে বিভিন্ন ধরনের পলিসি মেকিং, তারপরে বিভিন্ন ধরনের বিজনেস প্রজেক্ট নিয়ে কাজ করতে ওখানে কোলাবোরেশনের দরকার হয়, এবং এগুলো ওরা অ্যাক্টিভলি করে। ইট ইজ নট অ্যাবাউট মানে সামথিং দে হ্যাভ রিটেন ইন দেয়ার এজেন্ডা। সো এগুলো রিয়েলি প্র্যাকটিস করে। তো ইভেন ধরেন আমাকে অনেক ক্রস বর্ডার প্রজেক্টে কাজ করতে হয়েছে। হ্যাঁ, আমি যেমন ওরাকল স্কোপিং প্রজেক্টে কাজ করতেছিলাম। আমি মানে এটা পুরো সাউথ এশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, 4টা কান্ট্রি, সবগুলো সাপ্লাই চেইন যারা এমপ্লয়ি আছে সবাই এক জায়গায় হয়ে আমরা এই ম্যাপিংয়ের কাজটা করছি কতগুলো গ্লোবাল এক্সপার্টের সাথে বসে। সো ওখানে অনেক ধরনের আমাদের ইন্টারেকশন হতো, অনেক নলেজের এক্সচেঞ্জ হতো, অনেক শেয়ারিং হতো। সো ঠিক একইভাবে আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করেছি আমরা, এক্সেলেন্স প্রজেক্ট, এটা হলো যে অপারেশনাল এক্সেলেন্স, সাপ্লাই চেইন এক্সেলেন্স, বিজনেস এক্সেলেন্স, তারপর হলো যে পিপল ডেভেলপমেন্ট নিয়ে, তারপর কোম্পানির নিউ ভিশন নিয়ে অনেক কাজ হতো। সো ওখান থেকে অনেক শেখা হয়েছে। আসলে আমি বলবো যে আমার প্রত্যেকজন কলিগ, পিয়ার, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তাহলে যেহেতু আপনার লোকাল কোম্পানিতেও কাজ করার অভিজ্ঞতা আছে, আপনি ফরচুন 500 কোম্পানিতেও কাজ করেছেন, মাল্টিন্যাশনাল গ্লোবাল কোম্পানিগুলোতে, সো আপনার দৃষ্টিতে আসলে যে কর্পোরেট কালচারাল যে ডিফারেন্সটা, যে আমাদের ফরচুন 500 এর মধ্যে আছে লোকাল কোম্পানিগুলোর মধ্যে, কি কি ডিফারেন্স আসলে আপনার চোখে পড়েছে প্র্যাকটিসের দিক থেকে? ওয়েল, আসলে ফরচুন 500 অথবা গ্লোবাল কোম্পানিগুলো ওরা অনেক বেশি, যেহেতু ওরা আসলে রিমোটলি বিজনেস ম্যানেজ করে, এখানে তো ওনাররা বসে থাকে না কোনো একটা কান্ট্রিতে এসে, তাই না? তো ওদের সিস্টেম, প্রসেস, গভর্নেন্স এগুলো অনেক বেশি টপ ক্লাস এবং হাইলি রেগুলেটেড। হ্যাঁ, সো যেগুলো আসলে লোকাল কোম্পানিগুলোতে নাই আর কি। হ্যাঁ, হয়ে যাবে কোনো এক সময়। সো এটা বিজনেসের প্রয়োজন। আসলে বিজনেসের সাইজ যখন ছোট থাকে আপনি তো সব কিছু দেখতে পান, ততক্ষণ পর্যন্ত আপনি ফিল করেন না আসলে সিস্টেম, প্রসেস, এই গভর্নেন্স এগুলোর প্রয়োজনীয়তা। কিন্তু বিজনেসটা যখন অনেক বড় হয়ে যায়, আপনি যখন আর দেখতে পান না অনেক কিছুই, কিছু দেখেন কিছু দেখতে পান না, তখনই আসলে এখন দেখবেন যে বাংলাদেশে যারা বড় বড় ক্লোজ টু $1 বিলিয়ন বিজনেসে চলে যাচ্ছে, ওনারা চেষ্টা করতেছে কর্পোরেটাইজ করার জন্য। বাট হয় কি, ছোট অবস্থায় কোনো একটা জিনিসকে সিস্টেমের মধ্যে মানে একটা সুন্দর রূপ দিয়ে দিতে পারলে, স্ট্রাকচার দিয়ে দিতে পারলে, এটা বড় হলে এটাকে ম্যানেজ করা যায়। কিন্তু অনেক বড় হয়ে গেলে তখন এটাকে আবার রিস্ট্রাকচারিং করা এবং এটাকে নতুন করে সমস্ত প্রসেস, সমস্ত গভর্নেন্স টুলস এবং ইয়েগুলোকে স্টাবলিশ করা, এটা রিয়েলি ডিফিকাল্ট হয়ে যায়। সো মেইনলি হচ্ছে আসলে এই জায়গাটাতেই হচ্ছে লোকাল কর্পোরেশন এবং গ্লোবাল কর্পোরেশনের মধ্যে তফাৎটা মেক করে। আমরা যেমন লোকালি খেয়াল করি যে অনেক প্রতিষ্ঠানে এটা আছে, কর্পোরেট পলিটিক্সের ব্যাপার বা নেপোটিজমের ব্যাপার, এটা কি আপনি মাল্টিন্যাশনাল বা গ্লোবাল কোম্পানিগুলোতে ফেস করেছেন এই ধরনের কিছু? দেখেন, বিজনেস, কর্পোরেট ম্যানেজমেন্ট, এখানে আসলে এগুলো থাকবেই। হ্যাঁ, ইভেন কর্পোরেট পলিটিক্সটাকে কিন্তু হার্ভার্ড বিজনেস রিভিউ কিন্তু এটা নিয়ে অনেক আর্টিকেল করেছে। সুতরাং অর্থাৎ ওরাও কিন্তু এগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারা সাকসেস ইকুয়েশনের মধ্যে বলতেছে, ইন দ্য সাকসেস ইকুয়েশন বিসাইড পারফরমেন্স ইউ নিড টু নেভিগেট দ্য
কর্পোরেট পলিটিক্স টু। Okay. সুতরাং আপনি যদি একজন চিফ এক্সিকিউটিভ হতে চান অথবা আপনি যদি গ্রেট লিডার হতে চান, আপনি শুধু মানে পারফরম্যান্স, হ্যাঁ, তারপরে অ্যাচিভমেন্ট এগুলোর মধ্যে থাকেন, শুধুমাত্র ওই জায়গাটা মিসিংয়ের কারণে, আপনি রাইট ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকার কারণে, আপনি পলিটিক্সটাকে রাইটলি নেভিগেট করতে না পারার কারণে আপনার লাইফ কিন্তু ডিজাস্টার চলে আসতে পারে। সুতরাং আপনাকে এইটা নেভিগেট করতে পারতে হবে আর কি। হ্যাঁ, এইটার জন্য সারাক্ষণ কিন্তু বিভিন্ন ধরনের পড়াশোনার মধ্যে থাকতে হবে। মানে ফর এক্সাম্পল হাউ টু ম্যানেজ এ ডিফিকাল্ট বোর্ড, দ্যাট মাইট বি এ সাবজেক্ট ম্যাটার। হ্যাঁ, ওটা নিয়ে পড়াশোনা করা যেতে পারে। মানে হাউ টু ম্যানেজ এ ডিফিকাল্ট টিম, হাউ টু হ্যান্ডেল দ্য কমপ্লেক্স বিজনেস সিচুয়েশান, এগুলো নিয়ে পড়াশোনা করতে করতে এক পর্যায়ে গিয়ে এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মানে হাই আইকিউ এবং ইকিউ দুইটাই থাকতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং মানে আপনার বুদ্ধিমত্তার টপ তো ক্লাস থাকতে হবে। আমরা যেটা লক্ষ্য করি যে একই সময় দুজন মানুষ একটা কোম্পানিতে জয়েন করে একই রোলে, একটা সার্টেন টাইম পর কেউ একজন দেখা গেল প্রতিষ্ঠানের প্রধান হয়ে গেল, আরেকজন হচ্ছে তার প্রমোশনই হচ্ছে না, একই জায়গায় স্টাক হয়ে আছে। এটার পেছনে আসলে কারণটা কি? আসলে যিনি এগিয়ে যান উনি আসলে একটু সাহসী। আসলে এখানে সাহসের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওনাকে শোল্ডার ওপেন করতে হবে দায়িত্ব নেওয়ার জন্য, বাড়তি দায়িত্ব নেওয়ার জন্য। আর ওনাকে মানে ঝুঁকি নেওয়ার একটা চরিত্র তার থাকতে হবে। হ্যাঁ, সো তাহলেই আসলে ওই যে মানে একজন ফাংশনাল লিডার হিসেবে রয়ে গেল আর একজন চিফ এক্সিকিউটিভ হয়ে গেল। আমি এটার জন্য আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। আমি খুব এনকারেজ করি আমাদের দেশের ছেলে, যেহেতু আমাদের দেশে এখনও ফরেন এক্সপাট্রিয়েটরা এসে আসলে সি লেভেলে কাজ করে। সো আমি যেখানেই কথা বলার সুযোগ পাই, আমি গত কয়েকদিন আগে একটা ফোরামে আমি অ্যাকাউন্টেন্টদের সাথে আমার বসার সুযোগ হয়েছিল। আমি তাদেরকে হাইলি এনকারেজ করতেছিলাম, আপনারা অ্যাকাউন্টেন্টরা মোস্ট অফ দ্য কেসেস সিএফও পর্যন্ত চিন্তা করেন, সিইওটা চিন্তা করেন না। এটা কেন? বাংলাদেশের বাংলাদেশে এই মুহূর্তে বোধহয় 3,500-4 হাজারের মতো অ্যাকাউন্টেন্ট আছে। সো মানে এবং তারা মোস্টলি কিন্তু সিএফও লেভেল পর্যন্ত থাকে। কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট তাদের পড়াশোনা এবং তাদের টোটাল প্রসেসের সাথে তারা এত ভালো ওরিয়েন্টেড থাকে, তারা শুধুমাত্র কমার্শিয়াল মানে অ্যাকিউমেন্টটা যদি তাদের প্রোফাইলের সাথে লাগাই দেয়, তারা কিন্তু চিফ এক্সিকিউটিভ হয়ে যেতে পারে। কিন্তু ওটার জন্য যে এই কমার্শিয়াল ক্যাপাবিলিটিটা ডেভেলপ করার জন্য তার ভিতরে একটু রিস্ক লাভিং একটা ক্যারেক্টার থাকতে হবে এবং শোল্ডার ওপেনিং ক্যারেক্টার থাকতে হবে, আর লাইফটাকে একটু হট সিটে বসানোর জন্য মানে প্রস্তুতি থাকতে হবে। আসলে চিফ এক্সিকিউটিভের চেয়ারটা রিয়েলি আসলে কমপ্লেক্স চেয়ার, ইটস চ্যালেঞ্জিং চেয়ার, কিন্তু ওই চ্যালেঞ্জটা নেওয়ার মানসিকতাটা থাকতে হবে এবং যার এই মানসিকতাটা আছে সে বড় হয়ে যাবে। এটাই হলো কথা। আপনি চিফ এক্সিকিউটিভ অফিসারের চেয়ারে বসার পরে প্রথম কোন বিষয়টাকে আপনি নজরে এনেছেন? আপনার ওই কোম্পানির ব্যালেন্স শিট, স্ট্র্যাটেজি, আর হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স, কোন ব্যাপারটা আপনি প্রথমে, যে একটা কোম্পানিতে আমি সিইও হিসেবে বসলাম, প্রথমেই আমি এই ব্যাপারটা ফিগার আউট করব যে কোম্পানির এই বিষয়টা ঠিকঠাক আছে কিনা, কোনটাতে আগে নজর দেন? আমি আসলে প্রথমেই যে জিনিসটা দেখি, হ্যাঁ, আমি একটা প্রথমে বসার পর আমি কিছু ডিলিজেন্স করি। সেই ডিলিজেন্সের ফার্স্ট পার্ট হচ্ছে আমি কিছু নাম্বার নিয়ে কাজ করি। আমি প্রথমে নাম্বারগুলো দেখে বোঝার চেষ্টা করি আসলে এই প্রতিষ্ঠানটা কোন লেভেলে আছে ইন টার্মস অফ পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অথবা অপারেশনাল পারফরমেন্স কোন জায়গায় আছে। দেন আমি আসলে এই নাম্বারগুলো আমাকে একটা ইন্ডিকেশন দেয়। আরেকটু যদি আপনি করেন যে ব্রডার অ্যাঙ্গেলে যদি বলেন, যেমন দর্শকদের সুবিধার্থে যে কি কি টুল আপনি, ওই মেজারমেন্ট টুল কি কি আপনার থাকে সেখানে? না, আমি আসলে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখার জন্য তো আমি তাদের যত ধরনের ফাইন্যান্সিয়াল রিপোর্ট এগুলো দেখি আর কি। হ্যাঁ, তাদের ওয়ার্কিং ক্যাপিটালের সিচুয়েশান কীরকম, তাদের প্রফিটেবিলিটি লেভেল কীরকম। হ্যাঁ, মোস্টলি আসলে এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রফিটেবিলিটি একটা ট্রেন্ড লাইন, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সিচুয়েশান, ম্যানেজমেন্ট সিচুয়েশানটা এটা কীরকম, আমি এই দুইটাকে অনেক বেশি গুরুত্ব দিই। আর ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস করলে আমি আসলে অনেক কিছুই বুঝে যাই। হ্যাঁ, এখানে ইনভেন্টরি সিচুয়েশান কোন জায়গায় আছে, এখানে রিসিভেবলের সিচুয়েশান কোন জায়গায় আছে, পেয়েবলের সিচুয়েশান কোন জায়গায় আছে, ক্যাশ ফ্লো সিচুয়েশান কীরকম আছে। কারণ কোম্পানিতে ম্যানেজ করার জন্য, বিজনেসটা ডে টু ডে রান করার জন্য তো আসলে একটা ক্যাশ ফ্লোর দরকার হয়, রাইট, লিকুইডিটির দরকার হয়। এইটা কোন জায়গায় আছে, তাদের স্ট্রাগলটা কোন জায়গায়। আর আমি যখন আসলে তাদের পিএনএলটা দেখি তখন আমি বুঝে যাই এদের টপ লাইনটা কি লাস্ট 6 মান্থে মানে অথবা লাস্ট কাপল অফ ইয়ার্সে অলওয়েজ একটা স্টাডিতে আছে কিনা। আর তাদের
ক্যাপাসিটি ইউটিলাইজেশন কীরকম আছে, হ্যাঁ, অর্থাৎ কোম্পানিটার টোটাল ক্যাপাসিটির কত, যে রেভিনিউ হচ্ছে সেই রেভিনিউ দিয়ে টোটাল ক্যাপাসিটি ইউটিলাইজেশনটা কোন জায়গায় আছে, অর্থাৎ এখানে ফার্দার ক্যাপাসিটি লিভারেজ করার কোনো সুযোগ আছে কিনা, হ্যাঁ। সো এগুলো আমি দেখি, দেখার পর দেন আমি আসলে আর হলো যে একটা কোম্পানির তো আসলে টোটাল ভ্যালু চেনের মধ্যে বিশাল একটা হচ্ছে অপারেশন এবং সাপ্লাই চেইন, এটা একটা বিশাল একটা এরিয়া। সো তাদের অপারেশনাল পারফরমেন্স, তাদের সাপ্লাই চেইন পারফরমেন্স, আমি এগুলো ফিগার আউট করার চেষ্টা করি। দেন আমাকে এই নাম্বারগুলো আমাকে গাইড করে কিছু কল নেওয়ার জন্য পরবর্তীতে। তখন আমি আসলে কলটা নেওয়ার আগে আমি আগে কোম্পানির কালচারটাকে বোঝার চেষ্টা করি, অর্থাৎ এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের স্টেক হোল্ডারদের এক্সপেকটেশনটা কী, এই কোম্পানিতে এই মুহূর্তে মানে কোন ধরনের পাওয়ার গেম চলতেছে এখানে, হ্যাঁ, এগুলো বুঝতে হয় আসলে। হ্যাঁ, আমি ছোটোবেলায় যখন সাপ্লাই, এই বিষয়গুলো আপনি যখন একদমই নতুন একটা প্রতিষ্ঠানে গেলেন, এটা ফিগার আউট করার জন্য আপনি আসলে অবশ্যই তো আপনার কিছু একটা R&D করা লাগে, সো রিসার্চ করতে হয়। সো এই রিসার্চের আসলে মেথডটা কি, আপনি কিভাবে এটা ফিগার আউট করেন? না, পিপলদের সাথে ইন্টারেকশন, অনেকগুলো 1-to-1 করতে হয়, বিভিন্ন ফাংশনাল লিডারদের সাথে 1-to-1, বোর্ড অফ ডিরেক্টরসের সাথে 1-to-1। এগুলোর থেকে আমি বুঝে যাই যে আসলে মানে এখানে কোন ধরনের একটা এনভায়রনমেন্ট এক্সিস্ট করতেছে, কোন ধরনের কালচার এখানে এক্সিস্ট করতেছে। অ্যাকর্ডিংলি আমাকে এখন স্ট্র্যাটেজি সেট করতে হয়। কোনো সময় কোনো বিষয়কে স্লো করে দিতে হয়, কোনো বিষয়কে একটু ফাস্ট করে দিতে হয়, কোনটাকে প্রায়োরিটাইজ করতে হয়, কোনটা আগে করব কোনটা পরে করব, হ্যাঁ। কারণ হলো যে কোনো প্রতিষ্ঠানকে কপি করে আরেকটা প্রতিষ্ঠানে পেস্ট করে দেওয়া যায় না, হ্যাঁ। আসলে ম্যানেজমেন্টের ফার্স্ট লেসনই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কর্পোরেট এনভায়রনমেন্ট। এটা হচ্ছে ম্যানেজমেন্টের ফার্স্ট লেসন। আপনাকে যে প্রতিষ্ঠানে আপনি স্টেপ ইন করবেন, ওখানকার কর্পোরেট এনভায়রনমেন্টটা আপনাকে আগে ফিগার আউট করতে হবে। এক্স্যাক্টলি এই পয়েন্টটাতেই যে আপনার অনেক সময় তো আমরা দেখি যে বাংলাদেশের অনেক বড় শিল্প গ্রুপের যারা প্রতিষ্ঠাতা আছেন, ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান হিসেবে থাকেন, সো ওনাদের মধ্যে অনেকেই আছেন অতটা পড়াশোনা করেননি। সো আপনি যখন এই জায়গাগুলোতে স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নিতে যাবেন, তখন কি ওনাদের দিক থেকে ওই প্রপার আন্ডারস্ট্যান্ডিংটাকে আপনি পান কিনা, বা ওই সহায়তার যে জায়গাটা পজিটিভলি ওনারা নেন কিনা? এই জায়গায় আমি নিজেকে খুব লাকি মনে করি, কারণ হলো যে আমি যে দুটো লোকাল প্রতিষ্ঠানে কাজ করেছি, আমি এই জায়গায় আসলে অনেক কোঅপারেশন পেয়েছি, এবং দুইটা বোর্ডেই আমি বলবো যে সুশিক্ষিত মানুষ পেয়েছি আমি, এবং তারা আমাকে রাইট রেসপেক্টটা পে করেছে, আমাকে কোঅপারেট করেছে। আরেকটা জিনিস হলো যে হ্যাঁ, মাঝে মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ তো কিছু থাকেই, তখন আসলে এখানে নলেজ শেয়ারিং, আর হলো যে মাঝে মধ্যে এমনও দেখেছি যে আমি এক্সপ্লেইন করেছি ব্যাপারটা, হয়তো ওনারা এটা ঠিকমতো হৃদয়ঙ্গম করতে পারেন নাই, আমি তখন আসলে লার্ননেট কিছু আমার প্রফেশনাল নেটওয়ার্ক থেকে পিপলকে নিয়ে এসে তাদের সাথে একসাথে বসি, চা খাই, লাঞ্চ করি, ডিনার করি। এতে গিয়ে হয় কি, একজন তৃতীয় পক্ষের কথাবার্তা যখন আসলে একজন হাই প্রোফাইল তৃতীয় পক্ষের আমি আসলে যেমন মনে করেন, আমি লোকাল কোম্পানিতে আমি ফার্স্ট পার্সন, আমি আমার বোর্ড অফ ডিরেক্টরসকে পার্সু করছিলাম। জেনারেলি বাংলাদেশে কিন্তু লিস্টেড কোম্পানিগুলোতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একটা রোল থাকে। আমি কিন্তু প্রথম মানে চিফ এক্সিকিউটিভ, আমি আমার বোর্ড অফ ডিরেক্টরসকে রিকোয়েস্ট করছি, আপনারা স্টক লিস্টেড না, বাট স্টিল আপনাদের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকা উচিত। কারণ হলো যে ভেরি নেচারালি আমরা তো আসলে অনেক জব এক্সপিরিয়েন্সের মাধ্যমে ওই চেয়ারে আসছি, কিন্তু ওনারা তো আসলে মানে ব্যবসা করে ওনারা অনেক বড় চেয়ারে চলে গেছেন, উনি এমডি হয়েছেন, ডিরেক্টর হয়েছেন, তাই না? তো ওনাদের আসলে কর্পোরেটের পলিসি, স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এগুলো নিয়ে ধারণা না থাকাটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু ওনাদের সামনে যদি কোনো একজন এক্সাম্পলারি ফিগার অথবা লার্নেড পার্সনকে যদি দাঁড় করেই দেওয়া যায়, তার মুখ থেকে যদি উনি কিছু শুনে, হ্যাঁ, তাহলে ওনারা এটা কুইকলি এটার উপর আস্থা আনাটা সুবিধা হয়। সো এই ধরনের কিছু কাজ আমি করতাম আর কি। আমি নিজেও এক্সপ্লেইন করতাম, কখনো যদি মনে হলো যে এটা আমি এক্সপ্লেইন করে বোধহয় হয়তো জিনিসটাকে আনলক করতে পারি নাই, আমি আনলক করতে পারবেন এরকম কোনো একজন পার্সোনালিটিকে নিয়ে আসতাম। হ্যাঁ, এটা কনসালটেন্ট হতে পারে, এবং তার সাথে একটা মানে আমরা মিউচুয়াল একটা প্রজেক্টও করতাম, হ্যাঁ, করে দেন দিস ইজ হাউ আস্তে আস্তে ট্রান্সফরমেশনটা। আসলে এটা হচ্ছে ব্যাপারটা কি, একটা বাচ্চা কিছু খেতে চাচ্ছে না, তাকে প্রথমবার একটু করে মুখে মানে একটু করে ওই খাবারটা দিয়ে তার টেস্ট বারটাকে ডেভেলপ করা। উনি যখন ওইটাতে মজা পেয়ে যান, দেন ইনি এটাকে বড় পাইটা নিতে চান। সো আসলে এইভাবেই করতে হয় আর কি, কোনো কিছু চাপাই দেওয়া যাবে না, এটা আসলে নেভিগেট করার ব্যাপার। সো আপনি যে কোনো একটা কোম্পানিকে যতটুকু আমি জানি যে 47 মিলিয়ন তার রেভিনিউ থেকে 110 মিলিয়নে নিয়ে গিয়েছিলেন।
সো ওই জার্নিটাতে আসলে আপনার কোন ব্যাপারটা বেশি কাজ করেছিল, যে আপনি যে এক্সিস্টিং রিসোর্স আছে এটা কি ব্যবহার করেছিলেন, নাকি নতুন করে আপনার ক্যাপাসিটি ডেভেলপ করতে হয়েছে অ্যান্ড নতুন করে প্ল্যানিং করা লেগেছে? অ্যান্ড সেই জার্নিটাতে আপনি আসলে আপনার যারা, আমি বলবো যে এক কথায় এমডি বা ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরস আছে, ওনারা কতটা সাপোর্ট করেছিল শুরুর দিকে? আসলে এটা একটা বিশাল টিম ওয়ার্ক ছিল। আমি এটা হলো যে আসলে আমি জানুয়ারি 2015 আমি আসলে অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে পদার্পণ করি, এবং তার আগে কখনোই কিন্তু আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করিনি। তার আগে আমার 14 বছরের লম্বা কেরিয়ার। হ্যাঁ, সো 14 বছরে আমি কাজ করেছি সবগুলো ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কখনো। সো এটা ছিল, আপনি প্রিসাইসলি যেটা বলছেন, এটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে অত্যন্ত সুনামধন্য একটা নিট কম্পোজিট কোম্পানি, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। এই কোম্পানিটার জন্ম হচ্ছে আপনার 2009 সালে। হ্যাঁ, আমি ওখানে জয়েন করি 2015 সালের জানুয়ারি, মানে 6 ইয়ার্স ওল্ড কোম্পানি। সো তাদের বোর্ড অফ ডিরেক্টরসও অনেক ইয়াং। হ্যাঁ, দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসা, এবং তাদের অনেক মানে বিগ ভিশন তাদের ছিল। সো কিন্তু ওনারা আসলে মানে ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট ছিলেন। ওনারা ম্যাটেরিয়াল বলেন, প্রোডাক্ট বলেন, প্রসেস বলেন, খুব ভালো জানতো। হ্যাঁ, আর আমরা আসলে যেখানে এই প্রতিষ্ঠানটার গ্রোথের পিছনে দুইটা ডাইমেনশন কাজ করছে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। সেটা হলো যে ক্যাপাসিটি এক্সপেনশনও করেছে তারা। যখন আমি প্রথম জয়েন করি তখন ওখানে টোটাল লাইন ছিল অ্যারাউন্ড 50, কিন্তু আমি যখন ছেড়ে আসি তখন টোটাল লাইন হচ্ছে 93। তার মানে হচ্ছে এখানে ক্যাপাসিটির একটা গ্রোথ হয়েছে, এক। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট এলিভেশন হয়েছে। সেটা হলো যে আমি যখন জয়েন করি তখন তো জাস্ট এটা 6 বছরের একটা ইয়াং অর্গানাইজেশন। তাদের প্রোডাক্টগুলো ছিল ভেরি বেসিক লেভেলের, কিন্তু মালিক সবসময় চাইতো যে আসলে আমরা যাতে একটু মানে মানে হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, সো আমরা আসলে ওইটা নিয়েই কাজ করেছিলাম। আমাদেরকে আমরা টেকনোলজিতে ইনভেস্ট করেছিলাম, আমরা গ্লোবাল কোলাবোরেশনে ইনভেস্ট করেছিলাম, ফ্যাশন কোলাবোরেশনে। আমাদের লন্ডনে আমরা স্টুডিও ওপেন করি, ওখানে গ্লোবাল কিছু ফ্যাশন ডিজাইনারকে আমরা রিক্রুট করি, লোকাল ফ্যাশন ডিজাইনারদের সাথে তাদেরকে আমরা একসাথে কোলাবোরেশনে করি। আর হলো যে আমরা প্রোডাকশন টেকনোলজিতে অনেক ইনভেস্টমেন্ট করা হয়েছিল। অর্থাৎ যত ধরনের ওই মুহূর্তে ওই সালে আমি 2015, 16, 17, 18 এই সময়গুলোতে, তখন আপনার যত ধরনের লেটেস্ট টেকনোলজি ছিল আসলে নতুন নতুন ফ্যাশন নিয়ে কাজ করার জন্য। এবং এই ফ্যাশন টেকনোলজি বলতে আমি শুধুমাত্র মেশিনের কথা বলতেছি না, এটা সফটওয়্যার, বিভিন্ন ধরনের টেকনোলজি সবগুলো ওনারা ইনভেস্ট করেছিলেন। যার কারণে আমি যখন জয়েন করি তখন ইউনিট প্রাইস ছিল প্রায় 1.67 মতো। সেটা যখন লিভ করি এটা 2.72 ক্রস করে গেছিল। সো সুতরাং উইদিন দ্য গিভেন ক্যাপাসিটি আসলে একটা হিউজ জাম্প আসছিল আর কি। এটা কি প্ল্যান ছিল যে আপনারা টোটাল ব্যাপারটাকে আগে পরিকল্পনা করেছিলেন যে আমরা এটা 100 মিলিয়নে নিয়ে যাবো, এই ধরনের প্ল্যান ছিল, না কাজ করতে করতে ধীরে ধীরে এটা হয়ে গেছে? ইটস পার্ট অফ প্ল্যান। আমরা মানে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো একটা অ্যানুয়াল বিজনেস প্ল্যান আমরা করি। হ্যাঁ, সো অ্যানুয়াল বিজনেস প্ল্যান করার সময় আমরা কিন্তু 3 to 5 ইয়ার্স প্ল্যানও করি। সো আমি যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছি সেখানে একটা এবিপি থাকে, অ্যানুয়াল বিজনেস প্ল্যান, আবার 3 to 5 ইয়ার্স একটা প্ল্যানও করি। হ্যাঁ, আমরা মিশন সেটিং, ভিশন সেটিং করে তখন আমরা কিন্তু এই কোম্পানিটা নেক্সট 5 ইয়ার্সে কোথায় যাবে সেটা, এবং এটা প্রতিষ্ঠানের প্রত্যেক দেওয়ালে দেওয়ালে সেটে দেওয়া হয় আমাদের সবার জন্য সবাই যাতে জানতে পারে যে এটা আমাদের, এবং তখন একটা ওনারশিপও থাকে সবার ভিতরে। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। জি, আরেকটা প্রসঙ্গ আসলো যে আপনি হঠাৎ করে কেন আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেন আসলেন? মানে আপনি তো ডিফারেন্ট ট্র্যাকে ছিলেন, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসার পেছনে আসলে কোন ফ্যাক্টরটা কাজ করেছিল আপনার জন্য? আমি আসলে ইনডাইরেক্টলি গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো আসলে রিটেল ওয়ার্ল্ডকে সার্ভ করে, গ্লোবাল যারা ফ্যাশন রিটেলার তাদেরকে সার্ভ করে। বাট ইনডাইরেক্টলি আমার আসলে ফ্যাশন রিটেলের সাথে অ্যাসোসিয়েশন আগে থেকেই ছিল। আমি যখন ফরচুন 500 আমেরিকান কোম্পানিতে সাপ্লাই চেনে কাজ করি, ওই প্রতিষ্ঠানটা ছিল ওয়ার্ল্ডের নাম্বার 1 আপনার অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সো তারা মানে লিডিং আর কি। হ্যাঁ, সো তারাও ইনডাইরেক্টলি কিন্তু আসলে ফ্যাশন রিটেলারদেরকে হেল্প করে। অর্থাৎ ওনারা গার্মেন্টস বানায়, ওনারা একই রিটেলারের জন্য লেভেলস বানায়, ফ্যাক্টরিটাও তাদের কাছ থেকে লেভেলস অ্যান্ড অ্যাক্সেসরিজ, RFID এগুলো নিয়ে তাদের গার্মেন্টসে ফিট করে দেন ওই রিটেলারকে দেয়। সো দুইজনের সাথে দুইটা প্রতিষ্ঠানই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আছে সেও কিন্তু রিটেলারকে সার্ভ করে, যে মানে এখানে Tier 1 Tier 2 বলে আর কি। গার্মেন্টস হচ্ছে Tier 1 আর হচ্ছে অ্যাক্সেসরিজ Tier 2। দুজনেই কিন্তু আসলে রিটেলারের সাথে কিন্তু কোলাবোরেট করতে হয়। তো সেই হিসাবে আসলে আমার রিটেল ওয়ার্ল্ডের সাথে কিন্তু কিছু ওরিয়েন্টেশন ছিল। কিন্তু আমি আসলে
স্পেসিফিক্যালি গার্মেন্টস কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, এটা নিয়ে কাজ করার সুযোগ ছিল আমার হয়নি। হ্যাঁ, সো ওই দিক থেকে একটা অ্যাফিলিয়েশন ছিল। আরেকটা জিনিস হলো যে আসলে বাংলাদেশে ওই সময়টাতে এবং এখনও আমি বলবো যে কর্পোরেট সেক্টরে যেই ইন্ডাস্ট্রিটা ডমিনেট করতেছে সেটা কিন্তু অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল। সো জব মার্কেট হিসেবে আমার কাছে মনে হয়েছে এখানে সুযোগটা একটু বেশি। অর্থাৎ আমি যদি নিজেকে টেক্সটাইল এবং অ্যাপারেলে যদি একটু করতে পারি, অ্যাসোসিয়েট করতে পারি, তাহলে আমার হরাইজন অফ এমপ্লয়ার এবং ওয়ার্ক উইল বি ব্রড ইন এনিওয়ে। সো আমি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করেছি আমি যদি এখানে ইনভলভ হতে পারি তাহলে আমার এমপ্লয়ার হরাইজনটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এবং আমার এমপ্লয়েবিলিটি এবং আমার কাজ করার সুযোগ, হ্যাঁ, এগুলো আমার অনেক বাড়বে। সেই জন্য আমি এটা করেছি। কর্পোরেট আমরা দেখি যেটা যে অনেকে চেষ্টা করে যে জব সুইচ করতে, যে একটা কোম্পানিতে অল্প একটা সময় থাকার পর অন্য একটা কোম্পানিতে ভালো অপরচুনিটি, বেটার অপরচুনিটি পেলে তখন ওই কোম্পানিতে সুইচ করে। তো অনেক সময় আপনি যে রোলটা আছেন সিইও, সেই রোলটা থেকে তো আপনি চেষ্টা করবেন যে কর্মীদেরকে ধরে রাখতে দীর্ঘ সময় ধরে। কারণ দীর্ঘ সময় ধরে যখন আমি একটা কর্মীকে ধরে রাখতে পারছি তার কাছ থেকে আউটপুট বেটার পাবো। সো এইটার টুল কি আসলে, যে দীর্ঘ সময় ধরে কর্মী যেন একটা প্রতিষ্ঠানে একই জায়গাতে অবস্থান করে? সবসময় আমি অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ আমি যখন কাজ করি, আমি সবসময় মনে করি যে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, এই চারটা হচ্ছে মানে কি কম্পোনেন্ট যেখানে একজন চিফ এক্সিকিউটিভকে অলওয়েজ অন টপ থাকতে হয়। কিন্তু এই চারটা কম্পোনেন্টের মধ্যে ম্যানটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স, কারণ হচ্ছে তার মন আছে, বাকিগুলোর কোনো মন নাই। ম্যাটেরিয়াল, মেশিন, মেথড এদের কোনো মন নাই, হ্যাঁ, কিন্তু ওই মানুষটার মন আছে এবং প্রত্যেকটা মানুষ আলাদা। হ্যাঁ, সো যার কারণে ওই কমপ্লেক্স বিষয়টাকে আসলে অনেক ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, তো পিপলের এঙ্গেজমেন্ট আসলে অনেক ইম্পর্টেন্ট বিষয়। মানে এখনও আমি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে এই জায়গায় একটু আমি বলবো যে উদাসীনতা দেখতে পাই। পিপল ম্যানেজমেন্ট হচ্ছে মানে যেমন ইভেন এভরি ফাংশনাল লিডার, মানে প্রথমে তো সে আসলে পিপল লিডার, তাই না? আমরা পিপল ম্যানেজার বলি। আপনি হেড অফ এইচআর হন, আপনিও পিপল ম্যানেজার। আপনি হেড অফ ফাইন্যান্স হন, আপনিও পিপল ম্যানেজার। আপনি হেড অফ সেলস হন, আপনিও কিন্তু পিপল ম্যানেজার, কারণ আপনার আন্ডার একটা টিম আছে। ওই টিমটাকে আপনাকে ম্যানেজ করতে হয়। সেন্ট্রালি হয়তো এইচআর, টোটাল এইচআর পলিসি, বিভিন্ন এক্সিকিউশন অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে। সো পিপলের এঙ্গেজ, কারণ হচ্ছে দিনের শেষে আপনার সবচেয়ে সুন্দর প্ল্যানটাও বেচতে যাবে যদি আপনি পিপলকে এঙ্গেজ করতে না পারেন, রাইট? তো সেই জন্য আসলে পিপলকে এঙ্গেজ রাখার জন্য, পিপলকে রিটেইন করার জন্য বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, পলিসি, টুলস, অ্যাক্টিভিটিস অর্গানাইজেশনে অলওয়েজ অ্যাক্টিভ রাখতে হবে। সো আদারওয়াইজ আর হলো যে এই যে কিছুক্ষণ আগে আপনি বলতেছেন পলিটিক্স নিয়ে, সো প্রতিষ্ঠানে যাতে এই পলিটিক্সের কারণে প্রতিষ্ঠানে যাতে কোনো ধরনের টক্সিক কালচার ডেভেলপ না করে এটা দেখতে হবে। মানুষ কিন্তু প্রতিষ্ঠানের মালিককে ছেড়ে যায় না, প্রতিষ্ঠানকে ছেড়ে যায় না। মানুষ কিন্তু আসলে একটা কালচারকে ছেড়ে যায় অথবা একজন বসকে ছেড়ে যায় যে তাকে রাইট মেন্টরিংটা করতে পারতেছে না, হ্যাঁ, তাকে রাইট লিডারশিপটা দিতে পারতেছে না, তাকে কমফোর্ট দিতে পারতেছে না। আপনি একজন ব্যক্তি দেখবেন যে আমার জীবনে আমার অভিজ্ঞতা আছে, আমি কোনো একটা প্রতিষ্ঠানে জয়েন করার পর, আমার দ্বিতীয় গার্মেন্টস কোম্পানি যেটা, সেখানে জয়েন করার পর আমাকে বোর্ড থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, একটা লিস্ট দেওয়া হয়েছিল, এই লোককে তুমি বাদ দিয়ে দিবা। তখন আমি বলছিলাম যে আসলে আমি ব্যাপারটাকে এইভাবে দেখি না, আমাকে একটু করে সময় দিতে হবে, আমি একটু দেখি। দেখা গেল যে লোকগুলোকে বাদ দিয়ে দিতে বলা হলো, সেই লোকগুলো পরবর্তীতে সুপার পারফর্মার হয়ে গেল। রিজন ছিল তারা আগে ভয় পেত, এখন তারা মন খুলে কথা বলতে পারে। তারা আগে তাদের ভিতরের যেই ট্যালেন্ট, এটা মানে তারা পারফরমেন্স হিসেবে ডেলিভারি করার জন্য তাদের ভিতরে একটা আড়ষ্টতা কাজ করত। তারা যখন ডিফারেন্ট লিডারশিপের আন্ডারে চলে আসলো, তারা এখন সাহসী মনে করে, তারা এটা স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করতেছে, তারা বেটার ডেলিভারি দিচ্ছে, বেটার ডেডিকেশন দিচ্ছে, তারা এখন আর ভয় পাচ্ছে না। সো মানুষের ভিতর থেকে যে ভয়টাকে এলিমিনেট করে দিতে হবে। হ্যাঁ, আপনি কারোর সাথে যদি কাজ করতে না চান, তারও দুইটা ধাপ আছে। হ্যাঁ, প্রথমে তাকে সুযোগটা দিতে হবে, আপনার এই লিমিটেশন আছে, এই ডেভেলপমেন্ট প্ল্যান আপনাকে দিয়ে দিলাম, আপনি এটা 3 থেকে 6 মাসের মধ্যে আপনার এই সমস্যাগুলোকে আপনি ওভারকাম করেন, আমি কিভাবে হেল্প করতে পারি আপনি দেখেন। তারপর না পারলে পরে দেখা যাবে, তাই না? সো সেই জন্য আসলে পিপল ইজ নাম্বার ওয়ান, মানে আমি বলবো যে এটা সিঙ্গেল বিগেস্ট সাকসেস ফ্যাক্টর, পিপলকে এঙ্গেজ রাখা। আপনি তো শুরুতে ফকির ফ্যাশনে ছিলেন, জি, অ্যান্ড দেন আপনি বেবিলন গ্রুপে আসলেন। জি। তো এই সিদ্ধান্তটার পেছনে কি ছিল যে আপনি ফকির ফ্যাশন, তো আমরা জানি যে একটু লার্জার কর্পোরেশন,
মানে ইন টার্মস অফ বেবিলন। তো আপনি ফকির ফ্যাশন ছেড়ে বেবিলনে এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কারণ কি ছিল? আমার মনে হয় তথ্যের দিক থেকে একটু করে এই জায়গায় কারেকশন আছে। সেটা হলো যে ফকির ফ্যাশনের চেয়ে বেবিলন আসলে ইন টার্মস অফ রেভিনিউ এবং সাইজ অনেক বড় প্রতিষ্ঠান। হ্যাঁ, আমি যখন ফকির লিভ করি তখন ফকির $100+ মিলিয়ন কোম্পানি, এখন তারা প্রায় $200 মিলিয়ন করে। কিন্তু বেবিলন তখনই প্রায় $250 মিলিয়ন কোম্পানি। হ্যাঁ, এক। 2 নম্বর হচ্ছে ফকির ছিল একটা আসলে নিট কম্পোজিট, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড নিট কম্পোজিট ফ্যাক্টরি। কিন্তু বেবিলন ছিল আসলে এটা ওভেনে। হ্যাঁ, বেবিলনেরও নিট বিজনেস আছে, তাদেরও একটা ভার্টিক্যাল সেট আপ নিট আছে, বাট কম্পারেটিভলি ফকিরের তুলনায় ওটা ছোট। কিন্তু তাদের ওভেন বিজনেসে তারা অনেক বড় এবং তারা আসলে দেশের মধ্যে একটা পাইনিয়ার প্লেয়ার। শুধু তাই নয়, তাদের প্রায় মানে $150 মিলিয়ন মতো ছিল আপনার অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল রেভিনিউ। বাকি রেভিনিউটা আসতো কিন্তু নন আরএমজি থেকে। তাদের টেকনোলজি বিজনেস ছিল, তাদের এগ্রি বিজনেস ছিল, তাদের লজিস্টিক্স বিজনেস ছিল, তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে হিউজ সেট আপ ছিল, প্রিন্ট, এমব্রয়ডারি, ওয়াশ, তারপর তাদের গার্মেন্টস অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি ছিল, তাও $20-25 মিলিয়ন বিজনেস। সো অল টুগেদার দে আর কোয়াইট বিগ আর কি। হ্যাঁ, সো আরেকটা জিনিস হলো যে এখানে একটা আসলে মানে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও ছিল। এটা অনেক ধরনের, আমি আসলে মানে এগ্রি বিজনেস শেখার সুযোগ পেয়েছি, কারণ এটা এগ্রি বিজনেসের জন্য আমাকে কান্ট্রি ওয়াইড আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডেভেলপ করা, ব্র্যান্ডিং করা, হ্যাঁ, এগুলো সেলসকে ড্রাইভ করা, এগুলোর আমি দারুণ এনজয় করেছি। হ্যাঁ, অনেক কিছু শেখারও সুযোগ ছিল আর কি। সো আমি আসলে এই সুযোগটা এখানে নিয়েছি আর কি। মানে এটা বেবিলনে যাওয়ার পর বলছেন? জি জি। আচ্ছা, কখনো কখনো কি এই কাজ করতে গিয়ে আপনার মনে হয় যে কারোর সাথে আপনার সম্পর্ক ধরে রাখা যায় না, লাইক আপনার সাথে কোনো কলিগ বা আপনার সাবঅর্ডিনেট, এদের সাথে সম্পর্ক ধরে রাখা যায় না, বা কখনো কখনো আপনার কর্মীদের প্রতি একটু নির্দয় হওয়া লাগে, ইনহিউম্যান অ্যাক্ট করা লাগে, মোরালিটি থেকে একটু সরে যাওয়া লাগে প্রফিটেবিলিটির জন্য, এমন কি কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে? ওয়েল, মানে আমি আসলে জিনিসগুলোকে এইভাবে দেখি না। হ্যাঁ, কারণ হলো যে প্রফেশনালি আপনাকে মাঝে মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, এবং সবসময় আমি একটা জিনিস মনে করি যে আসলে আমি নিজেও সুপারম্যান না, আমি সব কিছু জানি না। আমি আমার কলিগদেরকে সবসময় একটা কথা বলি, আপনি কিছু জানেন, আমি কিছু জানি, আমরা দুজনে মিলে অনেক কিছু জানি। আমি সবসময় এইভাবেই বলি। আর আমরা একটা কনসেপ্ট আছে, সুপার মাইন্ড কনসেপ্ট। সেটা হলো যে আমি একা চিন্তা করলে আমার চিন্তা, কিন্তু আমি যদি 5 জন কলিগকে নিয়ে একসাথে চিন্তা করি তাহলে ওইটা হলো সুপার মাইন্ডের চিন্তা, ওইটা অনেক কোয়ালিটি হবে। আরেকটা হলো যে ডেটা এবং সুপার মাইন্ড দুটা যদি কোলাবরেট হয় তখন আসলে আপনার কোয়ালিটি অফ ইউর ডিসিশন উইল বি মাচ বেটার। হ্যাঁ, সো যার কারণে আমি বলবো যে আমি যখন কোনো হার্শ কলও নেই, তখন কিন্তু আমি এগুলা ইনফর্মড হার্শ কল নেওয়ার চেষ্টা করি। অর্থাৎ এটার কনসিকুয়েন্স কী হবে আমি অ্যাডভান্স জানি। শুধু আমি না, আমার সাথে যারা আছে আমার টিমের মধ্যে, লিডারশিপ টিমের মধ্যে, তারাও জানে। সো যার কারণে আসলে কোনো একজন এমপ্লয়ি কোনো একটা কোম্পানির চেঞ্জের জন্য যদি তার উপর একটা মানে যায়, একটা তার উপর যদি ইম্প্যাক্ট পড়ে, সে আসলে কেউ একজনকে ফিগার আউট করতে পারে না। আসলে ইটস এ কোম্পানি ডিসিশন, ইটস এ কালেকটিভ ডিসিশন, রাইট? সো এই আর কি। আসলে আরেকটা জিনিস হলো যে মানুষটাকে বিদায় দিচ্ছি তাকে যদি সম্মানজনক বিদায় দেওয়ার একটা ট্রান্সপারেন্ট ওয়ে থাকে প্রতিষ্ঠানে, আমি তাকে বিদায় দিচ্ছি। কিন্তু আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। আমাদেরকে একজন HR লিডকে বিদায় দিতে হচ্ছে। হি ইজ ভেরি গুড পারফর্মার, বাট কোন একটা কোম্পানির স্ট্র্যাটেজিক কারণে তাকে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো তার সাথে আমরা বসছি, হ্যাঁ, তার সাথে কথা বলছি এবং তার সাথে আমরা মিউচুয়ালি এগ্রি করছি আমাদের সেপারেশনটা কীরকম হবে। সে আমাদের কাছ থেকে বললো আমার এতদিন সময় লাগবে, কারণ হচ্ছে তাকে তার একটা জব সিকিউর করতে হবে। হ্যাঁ, শুধু তাই নয়, এমনও করছে আমি জানি আমি আমার কলিগদেরকে বলেছি ওনাকে কোনোভাবে হেল্প করা যায় কিনা, নতুন জব পাওয়ার জন্য আমি সেটাও করছি। আমার একজন মানে চিফ মার্কেটিং অফিসারকে আমাকে মানে করতে হয়েছে, রিলিজ করে দিতে হয়েছে। তো ওনাকে আমি নিট বিজনেস থেকে রিলিজ করতেছি, কিন্তু ওনাকে যাওয়ার সময় বলতেছি আই রিয়েলি লাইক ইউর ওয়ে অফ ওয়ার্ক। আমাকে নিট বিজনেস থেকে ওনাকে রিলিজ করতে হচ্ছে বিকজ অফ মাই সাইজ অফ বিজনেস অ্যান্ড মানে বিভিন্ন আদার প্যারামিটার, অর্থাৎ কিছু স্ট্র্যাটেজিক কারণে ওনাকে আমাকে রিলিজ করতে হচ্ছে। কিন্তু ওনাকে আমি কানে কানে বলছি
আমি আপনার সাথে আরেকবার কাজ করতে চাই। হ্যাঁ, চমৎকার। হ্যাঁ। সো এখানে আমি দেখেছি যে হ্যাঁ মানবিক অনেক অনেক ব্যাপার আছে। সো আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের টপ লেভেলে যেভাবে আপনি মিস করছেন, আপনার একজন কর্মী চলে যাচ্ছে, একজন এইচআর হেড চলে যাচ্ছে, মার্কেটিং হেড চলে যাচ্ছে, বিজনেস হেড চলে যাচ্ছে, তাকে আপনি নতুন জব পাওয়ার জন্য হেল্প করছেন। আমি বলবো বটম লেভেলে যারা কাজ করে, গার্মেন্টস ওয়ার্কার যারা, এক্স্যাক্টলি তাদেরকে নিয়ে কি আপনারা একইভাবে ভাবেন যে একজন গার্মেন্টস ওয়ার্কার যে স্যালারিটা পাচ্ছে, এই স্যালারিটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা তার সে যে ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করছে এই ওয়ার্ক এনভায়রনমেন্টটা তার জন্য প্রপার কিনা, বা এই ভাবনাটার সুযোগ আছে কিনা? গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যারা ওয়ার্কার, আমি বলবো যে তারা অনেক বেশি লাকি। হ্যাঁ, আমি জানি না আমার এই কথার ইন্টারপ্রিটেশনটা কীরকম হবে, কারণ হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বরং যারা সিনিয়র লেভেলে চাকরি করে তাদের জন্য তেমন একটা প্রোটেকশন নাই। মানে তাদের সাথে তাদেরকে যদি ফায়ার করে দেওয়া হয়, কারণ হচ্ছে সিনিয়র পজিশনের লোকগুলোর জবগুলোকে কন্ট্রাকচুয়াল বলা হয়, অর্থাৎ আপনার সাথে চিফ এক্সিকিউটিভের সাথে বোর্ডের কন্ট্রাক্ট। আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার কাছে আপনার জন্য আসলে লেভেল ল আছে, বাট স্টিল ওই লেভেল লটাকে যখন কন্ট্রাক্টে মানে ট্রান্সলেট করে ফেলা হবে, তখন বলবো যে কন্ট্রাক্টের মধ্যে অনেক কিছু হতে পারে, তার জন্য কোনো প্রোটেকশন লিমিটেড টু কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। কিন্তু আপনি যখন নিচের দিকে যাবেন, এটা ফুললি সাবজেক্ট টু লেভেল ল। শুধু লেভেল ল না, আরেকটা জিনিস, স্টেক হোল্ডার প্রেশার ইজ এক্সট্রিমলি হাই। আপনি যদি কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে, অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আপনি কোনো অপারেটরকে যদি প্রপারলি ট্রিট না করেন, একজন অপারেটরকে, আপনার এন্টায়ার বিজনেস হচ্ছে নন কমপ্লায়েন্ট হয়ে যাবে, আপনার এন্টায়ার বিজনেসটাই নন কমপ্লায়েন্ট হয়ে যাবে। সো আমাদের যেসব রিটেল ব্র্যান্ডদেরকে ক্যাটার করা হয়, তারা এগুলো এত সিরিয়াসলি মনিটরিং করে, তাদের অডিটিং প্রসেস ইজ ভেরি রিগারাস। হ্যাঁ, তারা কিন্তু আপনার ফ্যাক্টরি কোন সময় খোলা থাকে, কোন সময় বন্ধ হয়, এই টাইমিংটা পর্যন্ত মনিটরিং করে। হ্যাঁ, এবং আপনার ওয়ার্কারকে যদি ধরেন প্রপারলি ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটি না থাকে, তারা এটা নিয়েও কথা বলে। কোনো ওয়ার্কারকে যদি অতিরিক্ত মশায় কামড়ায় কোনো একটা শপ ফ্লোরে, ওইটা নিয়েও কথা বলে। হ্যাঁ, সো মানে বিশেষ করে নিচের দিকের পিপলদেরকে প্রোটেকশনের জন্য এটা যেহেতু তাদের ইথিক্যাল কমিটমেন্ট, হ্যাঁ, তারাও চায় রেসপন্সিবল সাপ্লায়ার, তারাও রেসপন্সিবল বিজনেস পার্টনার হতে চায়। সেই জন্য আসলে ফ্যাক্টরি এবং রিটেলার এরা অত্যন্ত ডিপলি কোলাবোরেট করে। সুতরাং মানে আমি বলবো যে এরপরেও তো বিভিন্ন চিপাই চাপায় কোনো দুর্ঘটনা হতেই পারে। সো সরকারের দিক থেকেও প্রোটেকশন আছে, রিটেলাররা অথবা কাস্টমার স্টেক হোল্ডারের দিক থেকে হাই প্রেশার আছে। সুতরাং আমি বলবো যে ওয়ার্কারদের কথা বললে আপনি কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনাকে যদি আপনি এক্সক্লুড করেন, আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যদি সার্ভে করেন, আপনি এটার ভিজিবিলিটি পাবেন। তারপরে আবার একটা ব্যাপার এমন আসে কি যে ম্যানেজমেন্ট নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে করছে না, স্টেক হোল্ডারদের প্রেশারের কারণে এটা করছে, ব্যাপারটা কি এটা দাঁড়াচ্ছে? স্টেক হোল্ডারের প্রেশার ইজ অ্যাপ্লিকেবল। গার্মেন্ট ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমরা অনেক ধরনের এন্টারপ্রেনিয়র দেখতে পাই, মানে যারা খুব ভালো করতেছে, যারা ধরেন ক্লোজ টু $1 বিলিয়ন, $500 মিলিয়ন হয়ে গেছে, এরা কিন্তু প্রোয়েক্টিভলি ওয়ার্কারদের জন্য কিছু করতে চায়, বিকজ দে আর মেকিং হেল লট অফ মানি। তারা এটা ওয়ার্কারদেরকেও দিতে চায়। বি ক্যাটাগরি যারা আছে তারাও দিতে চায়। আসলে স্ট্রাগলিং যারা আছে, নিচের দিকের যারা, অর্থাৎ যারা ধরেন না লাস্ট 5-10 ইয়ার্সে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসতেছে, আসলে আফটার 40 ইয়ার্স যারা ইন করতেছে, এরা তো আসলে আমি জানি না এরা বুঝে করতেছে নাকি না বুঝে করতেছে। হ্যাঁ, সো ওনারা যথেষ্ট স্ট্রাগল করে, ওনারা বিজনেসে মানে ওনারা সেল করতে স্ট্রাগল করে, ওরা অপারেশন ম্যানেজমেন্টে স্ট্রাগল করে, ওরা ফান্ডিংয়ে স্ট্রাগল করে, ওরা প্রফিট মেকিংয়ে স্ট্রাগল করে। সো এভরিহোয়ার ইজ এ স্ট্রাগল। সো তখন তারা আসলে কিছুটা মানে ওয়ার্কারদেরকে ডিপ্রাইভ করে। হ্যাঁ, এটা আমি মনে করি আর কি। এবং এই কারণেই ওয়ার্কারদেরকে ডিপ্রাইভ করতে গিয়ে ফাইনালি কিন্তু ওদের কফিনে লাস্ট পায়ে একটা ঢুকে। কারণ হলো যে রিটেলার যেটা অর্ডার দিচ্ছে সেটা ওইটা মানে না। সে যদি একবার শুনতে পায় ওই ফ্যাক্টরিতে আনরেস্ট হচ্ছে, সে সাথে সাথে ওই ফ্যাক্টরিতে অর্ডার স্টপ করে দেয়। কারণ রিটেলাররা কী চায়, তার অর্ডারটা দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাতে চায়, অর্থাৎ আমার অর্ডারটা দিছি জানুয়ারিতে, এটা মার্চ মাসে আমার শপে ঢুকবে, এটাই তার এক্সপেকটেশন। কিন্তু সে যদি দেখে যে এই ফ্যাক্টরিতে গ্রিভেন্স এলিমেন্ট আছে, এই ফ্যাক্টরিতে আনরেস্ট হতে পারে, এই ফ্যাক্টরিতে ফায়ার হয়ে যেতে পারে, এই ফ্যাক্টরি হঠাৎ করে ট্যাক্স অথরিটি এসে লক করে দিতে পারে, সে কি আপনাকে অর্ডার দিবে? তো সেই জন্য সে একটা রিগারাস ডিলিজেন্সের মধ্যে রাখে একটা ফ্যাক্টরিকে। সে কোনো কিছু থেকে সে ডেভিয়েট করতে পারবে না, কারণ সে তার সাপ্লাই চেনকে রিস্কে রাখবে না। এটা তার কিন্তু সাপ্লাই চেন রিস্ক ম্যানেজমেন্টের পার্ট।
আরেকটা পয়েন্ট যেটা নিয়ে খুব আলোচনা হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে গার্মেন্টস শ্রমিক যারা, তাদের বেতন। সো আপনার মতে বেতন কাঠামো বর্তমানে যে অবস্থায় আছে, অ্যান্ড আপনি যখন শুরু করেছিলেন সেই সময়কার তুলনায় এখন অনেক ভালো আছে, তো এটাও কি আপনার মনে হয় প্রপার জায়গায় আছে না কিছুটা ইনক্রিজ হতে পারে? আসলে হতেই পারে, কারণ হচ্ছে ইনফ্লেশনের তো বিশাল একটা ইম্প্যাক্ট আছে, তাই না? আমি যদি বলি 2020 সাল থেকে আজকে 2026 সালে পার ডলার এক্সচেঞ্জ রেট একসময় ছিল 86-87 টাকা, এটা হয়ে গেছে এখন 120-22 টাকা। সো এই কারণে কিছু কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন তো অবশ্যই আছে। হয়তো এগুলো কর্তৃপক্ষ যারা আছে এরা ভেবে দেখবেন, এবং আমি বলবো যে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এন্টারপ্রিনিয়র, যারা সরকারের বডি, সবাই মিউচুয়ালি হয়তো এগুলো ডেফিনেটলি হয়তো ভেবে দেখবেন যখন প্রয়োজন মনে হয়। আপনি ইন্টারন্যাশনাল অনেক কোম্পানিতে সার্ভ করেছেন, বিশেষ ফরচুন 500 কোম্পানি সার্ভ করার সুযোগ হয়েছে। সো ফরচুন 500 কোম্পানিতে যখন সার্ভ করেছেন অ্যান্ড বাংলাদেশের লোকাল কোম্পানিতে কাজ করেছেন, সো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা নিয়ে এখন খুব আলোচনা হয়, বিশেষ করে আমাদের লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে আলোচনাটা বেশি হচ্ছে যে বিডার কাজ, যেটা বিড অফ এফডিএ আনতে পারছে না। সো আপনার কি মনে হয় যে কী কী ফ্যাক্টরের কারণে বাংলাদেশে আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টগুলো আসছে না, বা বাংলাদেশ গভর্নমেন্টের আর কী কী বিষয় এন্টারটেন করা উচিত তাদেরকে আগ্রহী করার জন্য? প্রথম কথা হলো যে আমাদের আসলে ইনকর্পোরেশনে যে ব্যুরোক্রেসিগুলো আছে এগুলো একটু এলিমিনেট করা দরকার আছে বলে মনে করি, এবং সরকার এগুলো নিয়ে মনে হয় কাজ করতেছে, শুনতেছি এখন। সো অনেক বেশি সময় লেগে যায়, অনেক ব্যুরোক্রেসি এবং অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয়। সো এগুলো সিঙ্গেল উইন্ডো করার চেষ্টা করতেছে, হ্যাঁ, সরকার। এগুলো ভালো উদ্যোগ, এগুলো যদি হয় সত্যি সত্যি ভালো হবে। আর হলো যে এক্সিস্টিং যারা ইনভেস্টররা বাংলাদেশে আছে, মাল্টিন্যাশনাল প্লেয়ার, তাদেরকে যদি আসলে রিয়েলি এঙ্গেজ এবং মোটিভেট করা যায়, তাদের ডিসস্যাটিসফ্যাকশনগুলোকে যদি অ্যাড্রেস করা যায়, তাহলে আসলে বলে না, একজন স্যাটিসফাইড ক্লায়েন্ট ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই না? সো সে যদি স্যাটিসফাইড থাকে, সে আরেকজনকে বলবে, এটা গল্পটা বলবে, তাই না? তাদের এক্সপিরিয়েন্স যাতে ভালো হয় আর কি। সো আমি মনে করি যে এগুলোও ব্যাপার। আর হলো যে গ্লোবালি তো আসলে এখন এই মুহূর্তে আসলে ইটস নট গুড টাইম। সারা পৃথিবীতে জিওপলিটিক্যাল অনেক অস্থিরতা চলতেছে। আর বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, আমাদের ক্রেডিট রেটিং নিয়ে একটু বড় চ্যালেঞ্জ চলতেছে, যেহেতু আমাদের ব্যাংকিং সেক্টরে বলবো যে এক ধরনের বিশাল বিপর্যয় আমরা ক্রস করে ওভারকাম করার চেষ্টা করতেছি। সো আমি বলবো যে সবাই চেষ্টা করতেছে, তবে কিছু এক্সাম্পলারি হওয়া উচিত। মানে আমি মনে করি যে আরও ডিপ বাইলেটারাল কোলাবোরেশন থাকা উচিত। হ্যাঁ, আমাদের যেসব বাইলেটারাল ডিলগুলো হয় ওগুলাতে যদি ইনভেস্টমেন্টগুলোকে যদি ক্লাব করে ফেলা যায়, তাহলে হয়তো কিছু হবে। আমি দেখতে পাচ্ছি এখন কিছু কিছু হচ্ছে, হ্যাঁ, কিছু কিছু হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, হবে। আবার খারাপ দিকও একটা আছে, যেমন বাংলাদেশের নিজস্ব যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, আমরা মোর দেন 5,000-এর উপরে আছে গার্মেন্টস ফ্যাক্টরি এই মুহূর্তে। এর মধ্যে অ্যারাউন্ড 200-এর মতো অলরেডি শাটডাউন হয়ে গেছে। আমরা এখন আলোচনা করছি এই মুহূর্তে। সো এই যে শাটডাউন হয়ে যাচ্ছে, তখন ওই যে নতুন করে পারচেজ অর্ডার পাওয়া নতুন গার্মেন্টসগুলোর, তাদের জন্য কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে না বায়ারদের কাছে? যারা বাংলাদেশে, যেসব রিটেলাররা বাংলাদেশে অর্ডার প্লেস করে, তারা বাংলাদেশ সম্পর্কে আগে থেকে অনেক ডিলিজেন্স করে, তারা সব কিছু জানে। এখানে যা কিছু হচ্ছে তাদের নিজস্ব একটা চ্যানেল আছে, তারা এগুলো সবগুলাই জানে। সো বাংলাদেশে আসলে একটা ভেরি মানে স্ট্রং অ্যান্ড রোবাস্ট ইকোসিস্টেম আছে। সো বাংলাদেশ থেকে আসলে ওভারনাইট কেউ প্লাগ আউট করে তার বিজনেস নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, অনেক তর্ক বিতর্ক আছে, বাংলাদেশেরও অনেক এরিয়া অফ ইমপ্রুভমেন্ট আছে। বাট ইফ ইউ টক অ্যাবাউট অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল, আমি বলবো যে বাংলাদেশ একটা ভেরি স্ট্রং কন্টেন্ডার, এবং এটা থাকবে। হ্যাঁ, সো আর যেই 200 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 400 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেক আলাপ। আমি বলবো যে এগুলো নিয়ে আসলে আরও ডিলিজেন্স করার দরকার আছে। কারণ হলো যে এগুলো কেন বন্ধ হলো, এগুলা কি এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, নাকি ওইসব অর্গানাইজেশনগুলোর মানে জন্মতেই কোনো ধরনের ত্রুটি আছে? কারণ হলো যে দেখেন, আমি আপনাকে বলছি লাস্ট 5-10 ইয়ার্সে যারা জয়েন করতেছে, হ্যাঁ, এটা হলো যে আসলে স্রোতের সাথে গা ভাসানোর মতো করে। আসলে গার্মেন্টস বিজনেসটাকে কিন্তু অনেকে হালকাভাবেই নেয় মনে হয়। গার্মেন্টস বিজনেসটা কিন্তু যথেষ্ট মানে টেকনিক্যাল বিজনেস। গার্মেন্টস ইজ ইটসেলফ এ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট,
একটা বিল্ডিংয়ের জন্য যেমন মানে একটা কনস্ট্রাকশন ডিজাইন দরকার হয়, গার্মেন্টসের জন্য দরকার হয়। সো এটা কিন্তু ইটস নট এ ফানি প্রোডাক্ট। আপনি যদি মনে করেন যে জাস্ট 2-4টা মেশিন বসাই দিলাম, কাপড় কিনলাম, সেলাই করলাম, তাহলে হয়তো আজ থেকে 40 বছর আগে এটা সম্ভব ছিল, বাট আজকের দিনে সেটা সম্ভব না। সো যে এন্টারপ্রিনিয়ররা আসলে এই শেষের দিকে এসে পার্টিতে জয়েন করতেছে, আসলে তাদের ব্যাপারে খুব বেশি সুসংবাদ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, সো আমি বলবো যে আমি মনে করি যে আমাদের টোটাল পুল অফ গার্মেন্টস এক্সপোর্টার, এটাকে আসলে সলিডিফাই করার জন্য যেসব এরকম রং প্লেয়াররা আছে, অথবা আমি বলবো যে যারা না বুঝে না শুনে আসছে, তাদেরকে বরং এখনই ক্ষান্ত দেওয়া দরকার। কারণ হচ্ছে তারাও বাঁচবে, দেশও বাঁচবে। কারণ হলো যে আপনি যখন একটা প্রতিষ্ঠান দাঁড় করান, ইনভেস্টমেন্ট করেন, আপনি ব্যাংক থেকে লোন নিয়ে করেন। আবার ব্যাংক থেকে লোন নিয়ে করে তাহলে আপনাকে রিপে করতে হবে। তাহলে আপনি যদি রিপে করতে না পান, তাহলে এরকম 200টা ফ্যাক্টরি যে পরিমাণ লোন নিয়েছে, সেটা দিয়ে হয়তো আমার 5টা বেস্ট পারফর্মিং ফ্যাক্টরিকে আমি ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিতে পারবো, অথবা ক্যাপিটাল মেশিনারি সাপোর্ট দিতে পারবো। কিন্তু ওই 200টা মিলে সেই অপরচুনিটিটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আমার কেন মনে হয় যে মোর দেন 85% হচ্ছে বাংলাদেশের এক্সপোর্টের এটা চলে আসছে গার্মেন্টস থেকে। এটা বেশ বিগত কয়েক বছর ধরেই, এটা লম্বা সময় ধরে, এক যুগের বেশি সময় ধরে। সো যারা মনে করে যে হ্যাঁ আমি দেশের বাইরে থেকে টাকা আনবো দেশে, মানে বেশি পয়সা ইনকাম করব, তারা গার্মেন্টসে যেতে যাচ্ছে, হয়তো বুঝে না বুঝে আপনি যেটা বললেন। বাট বিকল্প কি হতে পারে আপনার মতে, যে না গার্মেন্টসে না গিয়ে এই বিকল্প সেক্টরগুলো আছে যে সেক্টরগুলোতে হয়তো গার্মেন্টসের মতো বা গার্মেন্টসের চেয়ে ভালো করা যাবে, এই পরামর্শটা আপনি যদি দেন। আমি একটু করে এই জায়গায় আপনাকে ভিয়েতনামের দিকে তাকাতে বলবো। ভিয়েতনামের কিন্তু টোটাল এক্সপোর্ট রেভিনিউ কিন্তু $400 বিলিয়ন। হ্যাঁ, আমাদের হচ্ছে $47 বিলিয়ন আউট অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ওরা কিন্তু গার্মেন্টস আমাদের চেয়ে একটু পিছিয়ে, কিন্তু ওদের টোটাল এক্সপোর্ট রেভিনিউ কিন্তু $400 বিলিয়ন। সো ওরা কিন্তু প্লাস্টিক টয় নিয়ে কাজ করে, হ্যাঁ, ওরা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে। সো আমি মনে করি যে আসলে ওরা কিন্তু শু নিয়ে কাজ করে, ফুটওয়্যার নিয়ে কাজ করে। সো বাংলাদেশে আমি মনে করি যে আস্তে আস্তে এটা হবে, হবে। অর্থাৎ শু তো অলরেডি কাজ করা শুরু করছে, কিন্তু আমি মনে করি যে এটা আরও অনেক বেশি গ্রো করার সুযোগ আছে। তারপর হলে শুর পরে আপনি যদি বলেন যে ইলেকট্রনিক্স আইটেমগুলো, ইভেন সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করার সুযোগ আছে বাংলাদেশে। সো আর ইলেকট্রনিক্স বলতে আমি শুধু সেমিকন্ডাক্টরের কথা বোঝাচ্ছি না, আমি বলবো যে ইভেন মোবাইল অ্যাক্সেসরিজ হইতে পারে, কম্পিউটার অ্যাক্সেসরিজ হইতে পারে, ইভেন বিভিন্ন ধরনের গিয়ার হইতে পারে যেগুলো মানুষের হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সের প্রয়োজন হয়। আমি মনে করি যে দিস আর প্রসপেক্ট ওয়েটিং ফর আস। সো এবং প্লাস্টিকের মধ্যে শুধুমাত্র বাংলাদেশে তো আপনার কন্টেইনার, প্যাকেজিং, টেবিলওয়্যার, কিচেনওয়্যার এগুলো হচ্ছে, তাই না? এগুলোর মধ্যে আরও ফর এক্সাম্পল ভিয়েতনামে লেগো নামে গ্লোবাল একটা কোম্পানি আছে জানেন, যারা টয়স তৈরি করে। হ্যাঁ, লেগোর একটা ফ্যাক্টরিতে ইনভেস্ট করছে $1.2 বিলিয়ন। লেগো একটা কোম্পানি ভিয়েতনামে একটা ফ্যাক্টরি সেট আপ করছে, সেখানে ইনভেস্ট করছে $1.2 বিলিয়ন। সো আমরা যদি এগুলো নিয়ে কাজ করা শুরু করি, আমি মনে করি যে গ্র্যাজুয়ালি আমাদের করতে হবে, আসলে ডাইভার্সিফিকেশন দরকার। এই লার্নিংটা আসলে কোথা থেকে আসবে? লাইক গার্মেন্টস চাইলেই তো আসলে পাশে একটা গার্মেন্টস থেকে শেখা যাচ্ছে, সেখানে গার্মেন্টসে গিয়ে কিছু সময় দিলে বা গার্মেন্টসে যারা জড়িত আছে তাদের সাথে একটু গল্প করলে হয়তো অনেক কিছুই জানা যায়। বাট আপনি যে নতুন নতুন ডাইভার্সিফাইড সেক্টরের কথা বলছেন, এই লার্নিংটা আসলে নতুন এন্টারপ্রেনাররা কোথা থেকে পেতে পারে? ওয়েল, আসলে এই যেমন এইসব কান্ট্রিগুলোতে কিন্তু চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন সময় ট্রেড শো হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের। আসলে এখানে এন্টারপ্রেনারদেরকে যেতে হবে। ওনারা, আমি বলবো যে বরং যারা এখন গার্মেন্টসে অনেক বেশি সাকসেসফুল, তারা যেহেতু মানে রিটেল বিজনেসের সাথে ওরিয়েন্টেড হয়ে গেছে, তাদের কিন্তু এগুলো সুযোগ আছে, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে এগুলো গেলে তারা আস্তে আস্তে কিন্তু ডাইভার্সিফাই করতে পারে। ফর এক্সাম্পল, যিনি গার্মেন্টস করে উনি শুতে যাবে না কেন? উনি শুতে যাইতেই পারে, কারণ অলমোস্ট সেম কাইন্ড অফ, অর্থাৎ এখানেও স্টিচিং মেশিন আছে, প্রসেসিং মেশিন আছে, পিপল ওরিয়েন্টেড, হ্যাঁ, আস্তে আস্তে ওখানে যাইতেই পারে। হ্যাঁ, সো ঠিক একইভাবে আপনি প্লাস্টিকও আস্তে আস্তে যাইতে পারে। বাংলাদেশ কিন্তু প্লাস্টিকে আপনি যদি আপনি বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক ধরনের রিভলিউশন হয়ে গেছে। বাংলাদেশেও কিন্তু টয়স হয়, হ্যাঁ, বাংলাদেশেও কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টিক ওয়্যার হয়, এখনও অত্যন্ত এসএমই স্কেলে হয় আর কি।
কিন্তু গার্মেন্টসের মতো মেসি স্কেলে হচ্ছে না। সো এগুলো নিয়ে যদি আসলে অনেক বেশি সরকারের দিক থেকেও যদি ইনিশিয়েটিভ নেওয়া হয়, আমাদের যেসব অ্যাপেক্স বডি আছে এরাও যদি এগুলো নিয়ে বিভিন্ন রোড শো করে, আস্তে আস্তে এগুলো ডেভেলপ করবে আশা করি। রাইট, আমাদের দেশের সবচেয়ে বড় আপনার সম্পদ হচ্ছে তো মানুষ, আমাদের 18 কোটি মানুষ আছে। না, একটা তো বড় জেনারেশন, মানে আমরা এখন একটা বড় সংখ্যায় পাই যে এডুকেটেড আনএমপ্লয়েড। এখন দেখা যায় যে হয়তো খুব বেশি পড়াশোনা করে নাই, সে কোনো না কোনোভাবে আর্নিংটা এনশিওর করে, বাট কিছুটা সার্টিফিকেশন হলে তখন সব পেশায় সে যেতে পারছে না, একটা বাধ্যবাধকতা তৈরি হয়। অ্যান্ড আমরা এখন অ্যাপ কমার্সের সুবাদে দেখি অনেকে অন্টারপ্রেনারশিপের দিকে যাচ্ছে, যে এটা হয়তো বা একটা ওয়ে অফ আর্নিং হতে পারে। রাইট রাইট। সো সেক্ষেত্রে আমার মনে হয় কি যে বড় ব্র্যান্ড তৈরি করার যে জায়গাটা, বা আপনার একটু আগে আমরা যে আলোচনা করছিলাম শোয়ের আগে, যে লার্জার স্কেলে চিন্তা করা, বর্ডারের বাইরে গিয়ে চিন্তা করা, যে H&M বাংলাদেশ থেকে প্রডিউস করছে, আমি একটা H&M হব, এই চিন্তাটা আসলে কেন আসছে না, বা আমরা এই ধরনের ব্র্যান্ডগুলো কেন বাংলাদেশ থেকে জেনারেট করতে পারছি না? আমি বলবো যে এগুলো আসলে হওয়া উচিত। কিছু কিছু এন্টারপ্রেনিউর চেষ্টা করতেছে। আমি জানি যে বাংলাদেশে যারা লোকাল ফ্যাশন রিটেলার আছে তারা দুবাইতে আউটলেট ওপেন করতেছে। কিন্তু আমি শুধুমাত্র গার্মেন্টসের কথা বলবো না, যে আমি নন গার্মেন্টসে যেমন প্রাণ আরএফএল তো তাদের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে রিজিয়নাল অনেক মার্কেটে কাজ করতেছে। তারা কিন্তু 30-35টারও বেশি বোধহয় কান্ট্রিতে এক্সপোর্ট করে তাদের প্রোডাক্ট। আমি আপনার সাউথ এশিয়ার যেসব কান্ট্রি আছে এখানে ভিজিট করলে কিন্তু শেলফে কিন্তু প্রাণের প্রোডাক্ট পাওয়া যায়। স্কোয়ারের এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু স্কোয়ারের বিশেষ করে তারা ওই যে ফুড ইনগ্রেডিয়েন্টস নিয়ে যেসব কাজ করে, মশলা টশলা এগুলো কিন্তু খুব পপুলার। হ্যাঁ, সো এবং যথেষ্ট নাম আছে। আমি বলবো যে মানে এই প্রাণ, আরএফএল, তারপরে আপনার স্কোয়ার, এরা কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে বিদেশের বাজারে অলরেডি কিছু নাম করেছে। তারপরে হচ্ছে ওষুধ, আমাদের কিন্তু মেডিসিন কিন্তু খুব ভালো, বিশেষ করে আপনি স্কোয়ার এবং ইয়ার কথা যদি বলেন, বেক্সিমকো, এরা কিন্তু তাদের ওষুধের কিন্তু প্রচুর দাম আছে, ইভেন ইনসেপ্টার অনেক দাম আছে। সো মানে হচ্ছে, বাট আমরা তো ছোট দেশ, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। সো এই যে একটা যাদেরকে নিয়ে আলোচনা করছিলাম, যে একটা বড় সংখ্যায় ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, তারা এখন জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, বা সোর্স অফ আর্নিং তাদের লাগবে। সো হয়তো সোর্স অফ আর্নিং এর জন্য অনেক এন্টারপ্রেনারশিপের দিকে যাচ্ছে, বুঝে না বুঝে। যারা বুঝে যাচ্ছে সেটা ভালো, বা অনেকে হয়তো ফিল্ডে গিয়েও শিখছে। বাট আমাদের তো অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কর্পোরেশনগুলোকে বা বিজনেস অর্গানাইজেশনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছু স্টাফিংও দরকার। রাইট। অ্যান্ড সেখানে আপনার একটা বড় এক্সপিরিয়েন্স আছে, আপনি প্রচুর মানুষ নিয়ে কাজ করেছেন। আপনার কি মনে হয় যে যারা একাডেমিক্স থেকে বের হয়ে আসে, ইউনিভার্সিটি থেকে পড়াশোনার পরেও কিছু কিছু জায়গা আছে ইমপ্রুভমেন্টের দরকার, সেই জায়গাগুলো যদি একটু আইডেন্টিফাই করে দেন, যে হ্যাঁ তুমি জবে আসার আগে বা কেরিয়ার এন্ট্রির পথে এই স্কিলগুলোর দিকে নজর দেওয়া উচিত, সেই সকল স্কিল যদি কিছু বলেন। ওয়েল, স্কিল তো আসলে বিশেষ করে স্কিল দু ধরনের হয়, হার্ড স্কিল, সফট স্কিল। সো আপনার সফট স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। হার্ড স্কিল তো আপনি আসলে ডেস্কে হিট করার পর আপনি ওখানে কাজ করবেন, আপনার এগুলো আস্তে আস্তে আপনি ওরিয়েন্টেড হবেন। সফট স্কিলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনার কনভারসেশনাল স্কিল, তারপরে হচ্ছে অ্যানালিটিক্যাল কিছু এক্সারসাইজ করার। ফর এক্সাম্পল, আমি এমনও ছেলে মেয়েদেরকে পাই বেসিক এক্সেল তাদের কাছে নলেজ থাকে না, অর্থাৎ তাদেরকে ওইটাও মানে অ্যাসিস্ট করতে হয়। সো আমি মনে করি যে আরেকটা হলো যে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কিছু আগে থেকে অ্যাওয়্যার থাকে। কারণ হচ্ছে আপনি যেটা বলতেছেন, কর্পোরেট পলিটিক্সের ব্যাপার স্যাপার থাকে, পিপল ম্যানেজমেন্টের ব্যাপার সাথে, পিয়ার ম্যানেজমেন্ট, এঙ্গেজমেন্ট, এগুলো থাকে। আমি জুনিয়র চেয়ারে চাকরি করলে আমার পাশের কলিগকে আমাকে ম্যানেজ করতে হয়, আমার এক ধাপ উপরের কলিগকে ম্যানেজ করতে হয়, আমার ম্যানেজারকে আমাকে ম্যানেজ করতে হয়। সো এগুলোর দরকার আছে আর কি। আরেকটা হলো যে নিজের পড়াশোনার সাথে সম্পর্ক রেখে মানে আপনি ডেস্কে গিয়ে যখন আপনি হার্ড স্কিলগুলো অ্যাকোয়ার করতে যাবেন, আপনি কুইক অ্যাকোয়ার করার জন্য অ্যাডভান্স কিছু মানে ফর এক্সাম্পল আপনি ফাইন্যান্সে কাজ করবেন, আপনি ফাইন্যান্সের কিছু অ্যাডভান্স ওরিয়েন্টেশন, কিছু সফটওয়্যারের রিলেটেড ওরিয়েন্টেশন, অথবা কোনো একটা অডিটিং প্রসেস সম্পর্কে ওরিয়েন্টেশন, অথবা কোনো এক জায়গায় বুককিপিং অ্যাকাউন্টিং নিয়ে ওরিয়েন্টেশন। আপনি তো বইতে পড়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালি ওই প্রতিষ্ঠানে গিয়ে কি হয়, ওগুলো যদি আপনি অ্যাডভান্স যদি একটা প্রসেসের মধ্যে দিয়ে নিজেকে ওরিয়েন্টেড করতে পারেন, তাহলে কুইকলি পিক করতে পারবেন। আপনি তো ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পড়াচ্ছেন। জি। সো এখানে যদি একজন কনফিউজ ছেলে আসে, ফর এক্সাম্পল আমি এখন কনফিউশনে আছি যে আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে এমবিএ করবো নাকি একটা নতুন বিজনেস স্টার্ট করব।
তো এই প্রশ্নটা যদি আমি আপনাকেই রাখি, আপনি কি পরামর্শ দিবেন? প্রথম কথা হলো একটা ছেলে সে যদি তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়, আমি আমি শুধুমাত্র IB আর MBA এর কথা বলবো না, আমি বলবো যে কোনো ছেলে মাস্টার্স করার আগে যদি সে কারণ হচ্ছে কি আসলে বাংলাদেশের এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী বলবো যে জব মার্কেটে যথেষ্ট ক্রাইসিস আছে। আমাদের যতগুলা বাচ্চা কাচ্চা ইউনিভার্সিটি থেকে আমরা বের করতেছি, মানে সমানুপাতিক কিন্তু আমাদের কাছে ওপেনিং নাই, রাইট? সো আমি বলবো যে সবাই জবে না গিয়ে আমি বলবো যে এক গ্রুপ অফ পিপল একটু বিজনেস ট্রাই করলে, এন্টারপ্রিনিয়রশিপ ট্রাই করলে ভালো হয়। তো সেটা করার ইয়েটা কীরকম, অর্থাৎ সে আফটার গ্র্যাজুয়েশন একটা ছোট ব্রেক নিয়ে আগে মাস্টার্স করার আগে সে যদি একটা ব্যবসা শুরু করে দিতে পারে, কারণ ব্যবসা শুরু করতে গেলে প্রথমে কিন্তু নিজের ইনভলভমেন্ট দরকার হয়। সো আপনি জিনিসটা পড়াশোনার পাশাপাশি করাও ডিফিকাল্ট, আবার চাকরির পাশাপাশি শুরু করাটা ডিফিকাল্ট, কারণ শুরুর সময় কিন্তু অনেক এঙ্গেজমেন্ট, টাইম অ্যান্ড এফোর্ট লাগে। সেই জন্য সে আফটার গ্র্যাজুয়েশন যদি একটু সময় নিয়ে যদি ব্যবসার একটা স্টার্ট করে দেয়, 2-4 বছর ব্যবসা করার পর ওইটা যখন একটা স্টেজে যাবে তখন সে মাস্টার্সটা পার্সু করলো, তখন কি আর প্রয়োজন আছে, মানে কেউ বিজনেস স্টার্ট করে দিল না, আপনার কি কতটুকু ভ্যালু ক্রিয়েট করে আসলে যে MBA যে ডিগ্রিটা আছে, বিজনেসের যে মাস্টার্সটা করে, এটা আসলে কতটুকু রিয়েল লাইফে কতটুকু ভ্যালু ক্রিয়েট করে? মানে আপনি প্রিসাইসলি যদি ডিগ্রিটা MBA বলেন, হ্যাঁ, মানে আপনি বিজনেস করেন অথবা কর্পোরেটে, না আমার বিজনেসের আলোচনায় আছে যেহেতু MBA এর কথা বলছি, আমি দুটাতে এটা খুব কাজে লাগবে। হ্যাঁ, মানে কারণ হচ্ছে এটা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আপনার ওই ডিগ্রিটা কাজে লাগবে। বাট আমার কথা হলো যে আপনি যদি আফটার গ্র্যাজুয়েশন মানে বিজনেসে অনেক সাকসেসফুল হয়ে যান, তখন এটা আসলে খুব বেশি ম্যাটেরিয়াল হয় না, আর তখন আপনাকে মাস্টার্স করতেই হবে। হ্যাঁ, বাংলাদেশের সবগুলো এন্টারপ্রিনিয়র যে লাইফ স্ক্যান করেন অথবা গ্লোবালি যারা সাকসেসফুল এন্টারপ্রিনিয়র আছে, কয়জনের একেবারে কমপ্লিট বিজনেস স্কুল থেকে MBA করা আছে? না, ওইটা ওভাবে বলবো না আমি। অর্থাৎ কারো যদি স্বপ্ন থাকে আমি MBA করব, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বলবো যে আমি মানে আপনি আগে আফটার গ্র্যাজুয়েশন চাকরি করলে চাকরি করেন, বিজনেস করলে বিজনেস করেন। মাস্টার্সটাকে আপনি একটু পরবর্তীতে আপনি চিন্তা করেন। আপনার যদি মাস্টার্স করার স্বপ্নই থাকে তাহলে আপনি একটু সময় নিয়ে করেন আর কি। আসলে দিস ইজ গ্লোবাল প্র্যাকটিস। আফটার গ্র্যাজুয়েশন আগে কিন্তু ওরা একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনের মধ্যে দেন হচ্ছে একটা সময় পিরিয়ডের পরে তাকে মাস্টার্সে অ্যালাউ করে। সো দিস ইজ হাউ থিংস শুড হ্যাপেন। আমাদের দেশের কি এই প্র্যাকটিসটা কখনো চেঞ্জ হবে আপনার মনে হয়? আমরা তো সরাসরি অনার্স শেষ করার পর বা BBA শেষ করার পরে সরাসরি MBA তে জয়েন করছি, অ্যান্ড এখানেও আবার দেখা যায় 1 বছর 1.5 বছরের মতো সময় লাগছে। সো এই প্র্যাকটিসটা কি কখনো চেঞ্জ হবে আপনার মনে হয়, বা চেঞ্জ আনা উচিত কিনা? আসলে মানে আমি বলবো যে আপনি যদি এক্সিকিউটিভ MBA-গুলোর দিকে দেখেন, এখানে কিন্তু সবাই কিন্তু চাকরি বাকরি করে 8-10 বছর পরে, 5-7 বছর পরে কিন্তু এক্সিকিউটিভ MBA করতে যায়। হ্যাঁ, আর কেউ প্রয়োজনে করে। ফর এক্সাম্পল একজন ইঞ্জিনিয়ার সে MBA করতে যাচ্ছে। হ্যাঁ, মানে এই ইঞ্জিনিয়ারের MBA করাটার আসলে কারণ কি? কারণ হচ্ছে আসলে মানে ইঞ্জিনিয়ারিং তো একটা টেকনিক্যাল ডিগ্রি। তো আপনি যখন ইঞ্জিনিয়ারিং শুরু করলে তো আপনি টেকনিক্যাল কাজ করতে করতে এক পর্যায়ে গিয়ে আপনি টিম লিডার হয়ে যান। সো এক পর্যায়ে গিয়ে আপনি ম্যানেজার হয়ে যান। সো আপনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু বেশি দিন টেকনিক্যাল কন্ট্রিবিউশনের সুযোগ পায় না। এক পর্যায়ে গিয়ে কিন্তু সে বস হয়। যখনই বস হয় তখন তার কাছে ম্যানেজমেন্টটা ম্যাটার করে, অ্যাডমিনিস্ট্রেশনটা চলে আসে। সেই জন্য তাকে আসলে ম্যানেজমেন্টটা একটু করে শিখতে হয়। সেই জন্যই সে হয়তো এটা ফিল করে আর কি। সো এটাই আমি বলছি। অর্থাৎ তো আপনি যদি প্রফেশনালদের MBA-র প্রতি ঝোঁক এটা দেখেন, একবার দেখবেন যে ওটা জীবনের প্রয়োজনে করে, কাজের প্রয়োজনে করে। কিন্তু মানে আমাদের স্টুডেন্টরা যেটা করে সে বাই ডিফল্ট করে, আমি BBA করছি এখন আমি MBA করে তারপর চাকরিতে যাব, আমি MBA না করে চাকরিতে যাব না। তবে এই কালচারাল চেঞ্জটা আসতে এই দেশে একটু সময় লাগবে, কারণ আমাদের দেশে তো আসলে একটা সোশ্যাল ইয়েও আছে। তো আমি দেখি যে আসলে সোশ্যালি এই প্রেশারটা বাচ্চাদের উপর দেওয়া হয় আর কি। হ্যাঁ, সে মাস্টার্স না করলে না যেন কি হয়ে গেছে। তো এই সময়টা এক সময় হয়তো পরিবর্তন আসবে। আপনার কি মনে হয় যে এই মাস্টার্স ডিগ্রিটাই যদি বলি, এটা কি ওভাররেটেড কিনা? যেভাবে সোসাইটিতে দেখে এক্স্যাক্টলি কি এটা এই ধরনের ভ্যালু ক্রিয়েট করে না? আমি শুধু ওভাররেটেড বলবো না, আমার নিজেরও সন্তান আছে। আমি চাইবো যে আমার সন্তান যত তাড়াতাড়ি তার মানে কর্পোরেট লাইফে অথবা প্রফেশনাল লাইফে এন্ট্রি নিতে পারে। সো একটা ছেলে যদি আফটার ইন্টারমিডিয়েট 4 ইয়ার্সের মধ্যে যদি সে আন্ডারগ্রেড শেষ করতে পারে, তাহলে 22 বছর 23 বছর বয়সে হি ইজ ফুলি রেডি ফর দ্য জব।
তো সে যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হয় তাহলে সে তো আসলে টেকনিক্যাল ডিগ্রি, যেহেতু সে তাহলে 23তম বছরে তার কেরিয়ারের 23তম বছরে, জীবনের 23তম বছরে সে জবে ঢুকে যাচ্ছে, তাই না? তো তাকে জোর করে আমি আবার মাস্টার্স করাই আরও 2-3 বছর নষ্ট করে আসলে তো দরকার নাই, তার জীবনে তো সে পিছাই যাবে, তাই না? আমি বলবো যে একটা বাচ্চা 22-23 বছর আসলে জবে পা দেওয়া উচিত। হ্যাঁ, আমরা কিন্তু আসলে এই জন্য অনেক পিছাই গেছি। আমার বয়স এখন লাইক 51, হ্যাঁ। সো আমার কর্পোরেট ক্যারিয়ার কিন্তু এখনও লাইক 25 ইয়ার্স। সো কিন্তু আমার এই যে একজন গ্লোবাল প্রফেশনালকে জিজ্ঞেস করলে সে বলে যে আমার 37 ইয়ার্স জব হয়ে গেছে, কারণ সে তো আসলে 18 বছর 19 বছর বয়স থেকে চাকরি শুরু করে দিয়েছে। তারপরেও আমরা মনে করি যে আপনি যথেষ্ট সফল। আপনি ফরচুন 500 কোম্পানিতে জব করার সুযোগ পেয়েছেন, হাজারো মানুষের কোম্পানি আপনি পরিচালনা করেছেন। সো যদি আজকের কোনো তরুণ আপনার অবস্থানে যেতে চায়, গ্লোবাল লেভেলের লিডার হতে চায়, সো তার জন্য আপনার পরামর্শ কি হবে? আমি একটা বই থেকে খুব বেশি অনুপ্রাণিত, সেটা হলো ইকিগাই। হ্যাঁ, একটা জাপানিজ ফিলোসফি। এখানে একটা কথা বলা আছে, মানে নিজেকে প্রশ্ন করো তুমি কি করতে ভালোবাসো, আর একটা হলো যে তুমি কোন কাজটা ভালো পারো এবং সেই কাজটার কি ডিমান্ড আছে এবং ওই কাজটা কি তোমাকে পে ব্যাক করতে পারে। এই 4টা প্রশ্নের উত্তর খোঁজা, মানে এটা স্টুডেন্ট হোক প্রফেশনাল হোক। পে ব্যাক বলতে বুঝছি আমরা মনিটারি ভ্যালু, মনিটারি রিটার্ন আছে কিনা। হ্যাঁ, এটার মনিটারি রিটার্ন আছে কিনা। এটা আমি বলবো যে যিনি ব্যবসা করতে চান তার জন্য এই 4টা প্রশ্ন, যিনি চাকরি করতে চান তার জন্য এই 4টা প্রশ্ন। কারণ কাজটা শুধুমাত্র লাইভলিহুডের জন্য না, এটা আপনাকে এনজয়ও করতে হবে। কিন্তু আবার এনজয় করতে গিয়ে যদি আপনার লাইভলিহুড মিসিং হয়ে যায় তাহলে তো হবে না, তাই না? তো আর হলো যে এমন একটা কিছু করা উচিত যা আজকের দিনে পৃথিবীতে ডিমান্ড আছে। হ্যাঁ, আমি জেনে তেন কোনো একটা নিয়ে নেমে গেলাম যেটার মার্কেটে নিডই নাই, হ্যাঁ, সোসাইটিতে নিডই নাই, তাহলে আসলে আই উইল বি ওয়েস্টিং মাই টাইম। সো আমি বলবো যে মানে লেটস ফাইন্ড আওয়ার ইকিগাই। আমার ইকিগাই কি? আপনার কি মনে হয় যে যারা বিজনেস করছে ইয়াং জেনারেশনের, তাদের কি B2B-তে ফোকাস করা উচিত না B2C-তে একটু এক্সপ্লোর করে দেখা দরকার? ওয়েল, মানে এটা আসলে প্রোডাক্টের উপর নির্ভর করবে। তো আসলে প্রথমেই ওই যে সে কোন কাজটা, কোন প্রোডাক্টটা নিয়ে সে আসলে মার্কেটে যেতে চায়, সো ওই প্রোডাক্টটা যদি মানে নেচারটা এমন হয় এটা আসলে B2C, হ্যাঁ, সো তাকে তো আসলে সে B2Bর কথা ভাবলে হবে না। তো আসলে সে কোন জায়গাটাতে এনজয় করে, কোন প্রোডাক্টটার মার্কেটে ডিমান্ড আছে এবং সেই ওই জায়গায় দক্ষতা রাখে কিনা, তার নিজের দক্ষতা রাখে কিনা। সো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিজনেসে ফেল করে, রিজন হচ্ছে কি তার কোর এক্সপার্টিসের সাথে তার প্রোডাক্টের মিল নেই। আমি এক্সাম্পল দিতে পারি। আমার একজন ড্রাইভার ছিলেন, তো খুব ভালো গাড়ি ড্রাইভ করতো এবং অত্যন্ত ভালো। তো হঠাৎ একদিন এসে আমাকে বললো যে স্যার, আমি চাকরিটা কন্টিনিউ করব না, এই জন্য যে আমি আসলে একটু ব্যবসা করব। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে ভালো, কি ব্যবসা করবেন? তো বললেন যে স্যার, আমি আমার ফাদারের রিটায়ারমেন্টের বেশ কিছু টাকা আমাকে দিয়েছেন, আমি একমাত্র সন্তান, আমি একটু কাপড়ের ব্যবসা করব। হ্যাঁ, তো আমি বললাম যে আপনি তো সারা জীবন করলেন ড্রাইভিং, আপনি ড্রাইভিংটা খুব ভালো জানেন, আপনি তেল বুঝেন, মোবিল বুঝেন, স্পেয়ার্স বুঝেন, গাড়ির সব কিছু বুঝেন। হ্যাঁ, আপনি গাড়ির সাথে রিলেভেন্ট কোনো একটা আইটেম নিয়ে ব্যবসা করতেন। আপনি একটা দোকানের পজিশন নিয়ে আপনি কাপড়ের ব্যবসা করবেন, এটা একটু রিস্ক হয়ে যায়। বলে যে না স্যার, আমার একটু পরিচয় টরিচয় আছে, আমার শ্বশুরবাড়ির কিছু কানেকশানস আছে, সাপ্লায়ার, তারপরে এসে আমি এটা করে দেখি। 6 মাস পরে সে আমার কাছে আসলো, খুব কান্নাকাটি। তো তখন আমি তাকে বললাম যে সে যাই হোক, মন খারাপ করার কিছু নেই, আবার ঘুরে দাঁড়ানো যাবে। আসলে যেটা হয়েছে, আসলে আপনি জানেন একটা কাজ, হ্যাঁ, করতে গেছেন আরেকটা কাজ, এই জায়গায় হয়ে গেছে সমস্যা। সো ব্যাপারটা হলো যে তাই আসলে আপনাকে আপনি কোন কাজটা জানেন, কোন কাজটা আপনি এনজয় করেন, কোন কাজটার মার্কেটের ডিমান্ড আছে, এবং কোন কাজটা রিয়েলি আপনাকে রিটার্ন দিবে, আপনাকে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে হবে। তাহলে তো আমি শেষ করতে পারলাম না। তাহলে আমরা যে বিভিন্ন শিল্প গ্রুপগুলোকে দেখি যে তারা ভার্সেটাইল অনেকগুলো সেগমেন্টে বিজনেস করছেন, একই সাথে আইটি আছে, তার ফুড আছে, গার্মেন্টস আছে, লেদার আছে, ডিফারেন্ট সর্ট অফ জনরাতে তারা বিজনেস করছে। সো
এটা আসলে কিভাবে ম্যাচ করে ওনাদের সাথে? আসলে ম্যাচ করছে কি, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আমি অনেক বড় বড় গ্রুপকে চিনি, তারা অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইলে কাজ করে, হঠাৎ করে তারা সিরামিকে চলে গেছে, হঠাৎ করে তারা ফার্মাসিউটিক্যালসে চলে গেছে। সো আমি যতদূর জানি তারা অ্যাপারেল টেক্সটাইল থেকে যতটুকু লাভ করে ততটুকু তারা ওদিকে লস করে। আচ্ছা আচ্ছা। সো এবং তারা ওগুলোকে ভর্তুকি দিয়ে চালাচ্ছে। তো এতে গিয়ে আসলে ওনাদের জন্য খুব ভালো সময় অপেক্ষা করতেছে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে আমি আবার এটা ডিসকারেজ করি না যে মানে আপনি বিজনেসকে ডাইভার্সিফাই করবেন না। গ্লোবালি কিন্তু বিভিন্ন ব্যাংকিং ইনসেন্টিভ আছে প্রজেক্ট ডাইভার্সিফিকেশনের জন্য। আমি আমার পরিবারের একজন বিজনেসম্যান আছে, উনি একজন ইঞ্জিনিয়ার, উনি অ্যারোস্পেস নিয়ে কাজ করে। তো উনি অ্যারোস্পেস নিয়ে কাজ করতে করতে এত ভালো করছে, ব্যাংক তাকে ডেকে বলতেছে আমি তোমাকে 1% ইন্টারেস্টের লোন দিব, তুমি তোমার বিজনেস ডাইভার্সিফাই করবা, কারণ তোমার কাছে বেশ ক্যাশ এখন হয়ে গেছে। হ্যাঁ, সো কিন্তু এই লোনটা আমি অন্যদেরকে কিন্তু অনেক বেশি হাই ইন্টারেস্টে দিই। সো তাকে তারা এনকারেজ করতেছে তার বিজনেসটাকে ডাইভার্সিফাই করার জন্য। সো আমি এই জিনিসটা বাংলাদেশে তো আমি উল্টাভাবে বলতে পারি না, মানে এগেইনস্ট দ্য উইন্ড কথাটা বলতে পারি না। কিন্তু আমার কথা হলো যে আপনি বিজনেস ডাইভার্সিফাই করবেন, কিন্তু সেই জায়গায় আপনার রাইট নো হাউ, রাইট এক্সপার্টিস, তারপর রাইট রিসোর্স, এগুলো যাতে আপনার পাশে থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ইকোসিস্টেমটা ডেভেলপ না করে, রাইট গভর্নেন্স অ্যান্ড প্র্যাকটিস ইনস্টল না করে, যেমন আমি এটাও বলবো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানকে দেখি যে উনি রিলিভেন্ট ডাইভার্সিফিকেশন করতেছেন। আপনি তো যেগুলো বলতেছেন এগুলো ইরিলিভেন্ট ডাইভার্সিফিকেশন। ফর এক্সাম্পল অ্যাপারেল টেক্সটাইল থেকে যদি উনি স্পিনিংয়ে যায়, উনি যদি ডেনিমে যায়, উনি যদি ওয়াশে যায়, উনি যদি অ্যাক্সেসরিসে যায়, এগুলো হচ্ছে রিলিভেন্ট ডাইভার্সিফিকেশন। কিন্তু ইরিলিভেন্ট হচ্ছে কি একেবারে টেক্সটাইল থেকে উনি চলে যাচ্ছে, ধরেন সিরামিকে চলে গেছে, ফার্মাসিউটিক্যালসে চলে গেছে, এগুলো হচ্ছে আলাদা বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে যারা রিলিভেন্ট ডাইভার্সিফিকেশন করতেছে, এখানেও আমি বলবো যে অনেক বেশি ভেবেচিন্তে করা উচিত। কারণ হলো যে মানে আপনি যদি রাইট সিস্টেম প্রসেস আপনার প্রতিষ্ঠানে যদি ইনস্টল না করেই যদি আপনি মেসিভ স্কেলে নিজের মানে করতে চান, আপনার নিজেকে বড় করতে চান, তখন আপনি গিয়ে কিন্তু হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সো ইটস ভেরি ডেঞ্জারাস। আপনি অনেক বড় হয়ে গেলেন, আপনার কাছে কোনো সিস্টেম প্রসেস গভর্নেন্স কিছুই নাই, একসময় গিয়ে দেখবেন যে আপনি পুরাটা নিয়ে, বাংলাদেশে তো অনেক বড় বড় এরকম ফেলিওর স্টোরি আছে তো। হ্যাঁ, আপনি অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশ থেকে বড় বড় ব্যাংক লোন নিচ্ছেন, পরবর্তীতে পেব্যাক করতে পারছেন না। বাংলাদেশে বড় বড় বিগ বানার বড় বড় গ্রুপ কতগুলো শেষ হয়ে গেল না। হ্যাঁ, আমি মানে নামগুলো নাই বলি। হ্যাঁ, সো এগুলো কেন গেল? এরা তো একসময় বাংলাদেশে অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইলে ডমিনেট করছে, তারা 1, 2, 3-এর মধ্যে এদের নাম ছিল, কেন এরা চলে গেল? সো বিকজ দে ডিড নট হ্যাভ রাইট সিস্টেম প্রসেস অ্যান্ড গভর্নেন্স ইন প্লেস। হ্যাঁ, আপনাকে দিনের শেষে কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি বড় হন, কোনো সমস্যা নেই, আপনি গভর্নেন্স সিস্টেম প্রসেস এগুলোকে রাখেন আগে করেন না। অনেকে আবার সেক্টর স্টাক থাকার পরেও দেখা যায় সেকেন্ড জেনারেশনে গিয়ে বিজনেসটা ফেল করে। এটার আসলে কারণ কি? এটারও কারণ এইটাই। আপনি যদি রাইট প্রসেস সিস্টেম, ফর এক্সাম্পল এই যে আমি আমার দ্বিতীয় যেই কোম্পানিটার কথা বলতেছিলাম যেখানে আমি কর্পোরেটাইজেশন নিয়ে কাজ করছি, সো ওই কোম্পানির ওনার ডিরেক্টরদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তারা সেকেন্ড জেনারেশনকে ব্যবসাতে আনবে না। আচ্ছা। ওনারা সবাই এইজ ওল্ড পার্সন, সবাই 70+, 80-র কাছাকাছি, কিন্তু ওনারা যৌথভাবে এগ্রি করছেন ওনারা কখনো সেকেন্ড জেনারেশনকে আনবেন না। তো সেই জন্য ওনারা করলেন কি, ওনারা কর্পোরেটাইজেশনে গেলেন। 2014 থেকে ওনারা কর্পোরেটাইজেশনে প্র্যাকটিস করতেছেন। তো ওনারা বলতেছে আমাদের সন্তানরা এসেও কিন্তু আমাদের মতো বোর্ডে বসবে, এক্সিকিউশনে থাকবে না। সো ওনারা এমন একটা প্র্যাকটিস করতেছে, ফর এক্সাম্পল 2014 থেকে 26 কিন্তু অলরেডি কত বছর হয়ে গেল? 12 ইয়ার্স হয়ে গেছে। তো দে হ্যাভ এ 12 ইয়ার্স সাকসেস হিস্টরি, এবং তারা কিন্তু এটা ক্যারি অন করবে। ওনাদের বাচ্চারা ধরেন আরও 5-7 বছর পরে যখন আসবে, ওনারা একটা সলিড সিস্টেম বাই দিস টাইম হাতে পেয়ে গেছে। হ্যাঁ, সো দিস ইজ দ্য রিজন। সো সিস্টেম প্রসেস না থাকলে এগুলো ক্রাশ করবে। তো ওনারা তো ওনাদের বাচ্চারা সেকেন্ড জেনারেশন বিজনেসে আসবে না এই জন্য করতেছে। হ্যাঁ, সো যারা আসছে তাকে কত বেশি করতে হবে, তারা আরও বেশি করতে হবে। হ্যান্ড ওভার টেক ওভারটা তো এই জায়গায়। এই অ্যাপ্লিকেশনটা যদি আমরা টোটাল বিজনেস ইকোসিস্টেমে স্প্রেড আউট করতে চাই,
সেক্ষেত্রে আপনি এটা কিভাবে শেয়ার করবেন, যে মানে যারা বিজনেস করছে ওনারা যদি চায় যে এই ফর্মুলাটা ওনাদের বিজনেস ওনারা নিজেরা অ্যাপ্লাই করবেন, ওনাদের করণীয় কি? ওনাদের করণীয়, ওনারা বাংলাদেশে অনেক বড় বড় কনসালটেন্সি ফার্ম আছে, বিশেষ করে আপনার যারা বিগ ফোর বলি, কেপিএমজি, পিডাব্লিউসি, আর্নেস্ট ইয়াং, মানে লয়েড, এরা আছে। সো এদের সাথে কোলাবোরেট করতে পারে। কারণ হচ্ছে আরেকটা হলো যে দুটা, একটা হলো যারা বড় বড় মানে আপনার যারা বিগ ইয়ারা অডিটররা আছে তাদের হেল্প নিতে পারে, বিগ বিগ কনসালটেন্ট তাদের হেল্প নিতে পারে। আবার সাকসেসফুল কর্পোরেট যারা লিডার আছে তাদেরও হেল্প নিতে পারে। হ্যাঁ, যারা ধরেন মাল্টিন্যাশনাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ রোলে কাজ করছে, তাদেরকে তারা রিক্রুট করতে পারে, অথবা তারা বিগ ফোরের অ্যাসিস্ট্যান্স নিয়ে তারা স্ট্রাকচারিংটা করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিয়ন্ড বিজনেসকে সময় দেওয়ার জন্য। দর্শকদের বলবো, সফল মানুষের সাফল্য দেখার চেয়ে তাদের জার্নিটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো সফল ব্যক্তি এবং নতুন কোনো অনুপ্রেরণা নিয়ে। আমি রিয়াজুল করিম আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।